আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে প্রস্থোডন্টিক্স রিগার্ডিং এই প্রস্থোডন্টিক্স সাবজেক্টের যে আহ, চারটা ক্লাস আমি নিয়েছি কমপ্লিট ডেঞ্চারের উপর আর কি, মানে আজকে সহ সম্ভবত চারটা ক্লাস করছে। তো আমাকে যেহেতু কমপ্লিট ডেঞ্চারটাকে আমাকে ফুল একটা টপিক্স হিসেবে দেওয়া হয়েছিল, তো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আজকে যেটা শেষ ক্লাসটা আমি নিচ্ছি, তো শেষ ক্লাস নেওয়ার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমি গত যে তিনটা ক্লাস যে নিয়েছি, যে স্লাইডগুলো আছে অথবা আমার যে লেকচারগুলো নিশ্চয়ই আছে, তো ওগুলিকে একটু একত্রিত করে আজকের ক্লাসটা যেটা আমি নিব আর কি, মানে পরবর্তীতে তোমরা যারা ধরো অনেকেই তো এটা বলতে পারো যে স্যার কমপ্লিট ডেঞ্চারের উপরে একটা ক্লাস নিয়ে যদি আমাদেরকে 1-2 ঘন্টা পুরোটা শেষ করে দিতেন, তাহলে আমি এটার জন্য বলছি আর কি। কারণ অন্য টিচাররা যারা ক্লাস নিচ্ছেন তাদেরকে দেখছি যে তারা হয়তো একদিন বা 2 দিনেই হয়তো, বা একদিনেই হয়তো 2-3 ঘন্টা করে হলো একটা চ্যাপ্টার, একটা পুরো টপিক শেষ করে দিচ্ছে। তো কমপ্লিট ডেঞ্চার এটা একটা ভাস্ট একটা সাবজেক্ট, মানে এটা যখন আমাকে বলা হয়েছিল তা আমি নিজে বুঝতে পারিনি যে আসলে আমি এটা কীভাবে শেষ করব, কিন্তু তারপর আমি যথেষ্ট আমার নিজের থেকে সাধ্যমতো আমি চেষ্টা করেছি যে এটাকে মোটামুটি তোমাদের কাছে সহজলভ্য করে তোলার জন্য, বোধগম্য করে তোলার জন্য। সেই জন্য ক্লাসের সংখ্যা বেশি লেগেছে। কেন লেগেছে এটা আমার থেকে তোমরাই ভালো বুঝতে পারো। চাইলে এটা আরও অনেক বেশি লাগবে, বিষয়টা সেরকম। কিন্তু আমার আজকে সহ আমার 4টা ক্লাস হচ্ছে। আমি আজকেই তোমাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিব এই কমপ্লিট ডেঞ্চার ক্লাসটা হওয়ার পরে, মানে এটা শেষ করে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ক্লাসটা আমি শুরু করে দিই। হ্যাঁ, তো যারা লাইভে এসেছেন আমার অনেক আমি স্টুডেন্ট মানে যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু এর বাইরেও আমার অনেক কলিগস আছেন, আমার সহ কর্মীবৃন্দ ডাক্তার আছেন, তারা অলরেডি লাইভে এসেছেন, আমাকে দেখছেন। আপনাদের সবাইকে আমার আবার সালাম রইল। ইনশাল্লাহ যারা আছেন তারা দেখছেন, আমার জন্য দোয়া করবেন। ক্লাসটা তাহলে শুরু করছি। আমরা গত ক্লাসে আমরা কী পর্যন্ত ছিলাম, মানে বিষয়টা হচ্ছে গত ক্লাসে আমরা আমরা কতটুকু ছিলাম। আমরা বলেছিলাম যে আমরা ফাইনাল ইমপ্রেশন নিয়েছি, ঠিক আছে? তো ফাইনাল ইমপ্রেশনটা কী দিয়ে নিয়েছি সেটা নিয়ে আমি কথা বলেছিলাম, তাই না? আমরা ফাইনাল ইমপ্রেশনটা আমরা কীভাবে নেব, আমরা বর্ডার মোল্ডিং করব। বর্ডার মোল্ডিং করার সিকোয়েন্সগুলি নিয়ে আমি কথা বলেছিলাম যে বর্ডার মোল্ডিংটা আমি কীভাবে করব। হ্যাঁ, আমরা নর্মালি জানি যে আমাদের গ্রিন স্টিক ইমপ্রেশন কম্পাউন্ড যেটা আছে সেটা দিয়ে বর্ডার মোল্ডিং করা যায়। তারপরে আবার বলেছিলাম যে গ্রিন স্টিক ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে বর্ডার মোল্ডিং করার পাশাপাশি যদি আপনি বা তুমি যাই বলি না কেন, মানে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা চাইলে ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, পলি ইথার ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, মানে আচ্ছা সরি, বর্ডার মোল্ডিং আমরা ইমপ্রেশন গ্রিন স্টিক ইমপ্রেশন কম্পো দিয়ে করবো, ঠিক আছে? তারপরে পোস্টার প্যালেটাল সিনারিও আমরা করবো। তারপর হচ্ছে আমরা ফাইনাল ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে যেটা আর কি, সেখানে হচ্ছে যে আমাদের জিওক্সের রিজনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে এটা কী বলে, নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা নন ইলাস্টিক টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তো এটা হচ্ছে আমরা নন ইলাস্টিকের দুটো পড়েছিলাম ক্লাসিফিকেশন, একটা ছিল রিজিড আর একটা ছিল হচ্ছে কি প্লাস্টিক, তাই না? প্লাস্টিকের মধ্যে একটা ছিল থার্মোপ্লাস্টিক আর একটা ছিল পেস্ট। থার্মোপ্লাস্টিক পেস্ট, তাহলে পেস্ট টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে যে জিওক্সের রিজনাল পেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়াল। জি, আসসালামু আলাইকুম জিয়া ভাই, সুদূর কানাডা থেকে আপনি দেখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, দোয়া করি। চিস্তি ভাই আমার বড় ভাই, উনি আমাকে ফলো করছেন। আসলে বলতে হয় কিছু কিছু নাম, যেমন আমি চিস্তি ভাইকে দেখেছি, জিয়া ভাইকে দেখেছি, রাজীবকে দেখেছি, আমার সহকর্মী আমি সামির আবু নাইম স্যারকে দেখেছি। দোয়া করবেন আর কি। আসলে আমরা অনেকে হয়তো মানে বিষয়টা এরকম, আমরা কেন এখানে এসছি, বেসিক্যালি হচ্ছে যে এখানে স্টুডেন্টরা বলেছে এসছি, আমরাও নিজস্ব কলেজ বিলংস করি, পড়াশোনার ধরনটা আমাদের বা আমরা যে পড়াই টিচার হিসাবে বেসিক্যালি এক একজনে এক এক রকম, সেটা না। আমরা তো অবশ্যই একটা কারিকুলাম মেনটেন করে পড়াই। হ্যাঁ, আমরা গ্র্যাজুয়েশনে কারিকুলাম মেনটেন করে কিন্তু পড়াতে হয়। এখানে কিন্তু আসলে আমি এসে এখানে আমার প্রস্তুডেন্টিক্স আমি ভাস্ট কিছু বলতে পারবো না, আমার কারিকুলাম অনুযায়ী বলতে হবে। আমরা স্টুডেন্টদের উপকার করতে আসছি যে তারা যেন পড়াশোনার মধ্যে থাকে, ধারাবাহিক অবস্থায় যেন থাকে, আর তাদের টিচাররা ঠিক যেভাবে পড়িয়ে থাকেন সে পড়াটাকে যেন তারা সুন্দরভাবে মনোযোগের সহিত যেন তারা পড়তে পারে। কারণ আমরা শিক্ষকরা সবসময় বইকে আমরা বেশি প্রেফার করি, ঠিক আছে?
তো এই জন্য আসলে আমরা অনলাইনে ক্লাসে এসেছি। ওভারঅল এটা আমরা হচ্ছে সহায়ক হিসেবে আমরা একটু আছি আর কি, যেন সব শিক্ষার্থীরা যেন তারা তাদের নিজস্ব যে টিচাররা আছেন তাদের যে পড়ার যে তাদের স্পিরিটটা আছে সেটাকে যেন কন্টিনিউ করে, এই জন্য অনলাইনে ক্লাসে আসা। তো আবার আমি বলে নিচ্ছি, এখন যারা এসেছেন আজকে আমার ক্লাসটা আজকে শেষ হবে কন্টিনিউশন। আপনারা যারা আছেন সবাই কিন্তু নক করেন। আমি আজকে একটু শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিব। তারপরে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যে কম্পিটেন্সের যখন আমাদের পরীক্ষাতে আমি কিন্তু থিওরিটিক্যাল, ক্লিনিক্যাল, প্র্যাকটিক্যাল তিনটা ওরিয়েন্টেড করে কিন্তু আপনাদের এই ক্লাসগুলো আমি নিচ্ছি। তো আজকে শেষের দিকে এসে আমি কিছু ভাইবা রিলেটেড কিছু কোশ্চেন্স যেগুলি আস্ক করা হয় বা জিজ্ঞেস করা হয় বা কমনলি আমিও আস্ক করি, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর বিশেষ করে আমরা ইনস্টিটিউটে যারা আছে আমি ওদেরকে অবশ্যই বলবো যে এই প্রোগ্রামটাতে আসার জন্য। অনেকেই বলে যে স্যার আমরা তো পরে এটা কি বলে আমরা পরে এটা স্যার দেখছি। হ্যাঁ, তো পরে দেখছেন, তো পরে দেখার জন্য তো আসলে আমরা টিচাররা তো আমরা পছন্দ করি না সেটা। আমরা চাই আমাদের সাথে সরাসরি কনভারসেশন হোক। আপনি পরে শুয়ে বসে ঘুমিয়ে কীভাবে দেখবেন, ইট ডাজন্ট ম্যাটার টু আস। এটা আমাদের কোনো বিষয় না। এটা আমাদের সাথে লাইভে আসুন, কিছু প্রশ্ন করুন, কী জানতে চান, আমরা যেন অ্যান্সার দিতে পারি। সো মানে এই লাইভ ক্লাসগুলির ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদেরও কিন্তু একটু বিষয় আছে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম আর এটা আপনি নিয়ে পকেটে করে ঘুরে ঘুরে দেখবেন। লাইভে আসুন, শেষের দিকে কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বা আমি কিছু কোশ্চেন্স আপনাদেরকে অ্যারাইজ করে দেবো। তো আমরা যেটা হচ্ছে ফাইনাল ইমপ্রেশন নেওয়া হয়ে গেছে, ফাইনাল ইমপ্রেশন নেওয়া হলো, ঠিক আছে? এটা নিয়ে আমি কথা বাড়াতে যাচ্ছি না। ফাইনাল ইমপ্রেশন নেওয়ার পর তারপর আমরা কী করব? ফাইনাল ইমপ্রেশন নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাস্টার কাস্ট বানাতে হবে, ঠিক আছে? মাস্টার কাস্ট বানাতে হবে, মাস্টার কাস্ট। তো আমরা মাস্টার কাস্ট বানাবো কীভাবে? কাস্ট বানানোর যে প্রসিডিওরগুলি আছে বা মডেল বানানোর যে প্রসিডিওরগুলি আছে সেগুলো নিয়ে আমি আগে কথা বলেছি। একটা মডেলকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, যাচ্ছে তাইভাবে কোনো মডেল আপনি বানাতে পারবেন না। মডেলের সারফেসগুলিকে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে আপনাকে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে? নাইস টু সি ইউর লেকচার্স। থ্যাংক ইউ খান মহিবুল্লাহ সাহেব। আমি তোমার ক্লাস আমি দেখেছি, ইমপ্রেশন লেকচার্সের উপর তুমি নিয়েছো, আমি অ্যাপ্রিসিয়েট করি। ইনশাল্লাহ তোমরা যারা আছো তোমরা এরকমভাবে সবাই এগিয়ে আসবে। হ্যাঁ, আমি দোয়া করি তোমাদের জন্য। তো যেটা হচ্ছে যে আমরা এখন যেটা হচ্ছে যে এই যে মাস্টার কাস্ট যেটা বানাচ্ছি, আমি এই কথাটা কিন্তু বারে বারে বলছি, মাস্টার কাস্ট বানাতে গিয়ে আমাদের একটা বেসিক ভুল হয়ে যায় কি, আমাদের এই যে কাস্টের যে আমাদের টোটাল সারফেস প্রিজার্ভেশনটা, বিশেষ করে পেরিফেরাল যে প্রিজার্ভেশনটা, সেটা নিয়ে আমরা অনেক সময় বেশি মাথা ঘামাই না। পরবর্তীতে কিন্তু এটাই একটা সমস্যা তৈরি করে ফেলবে। কারণ আমি বলেছিলাম কি মনে আছে আপনাদের, যে কোনো ডেঞ্চারের যে তার লিমিটিং স্ট্রাকচারগুলি আছে সেটা অবশ্যই খুব ভালো আসতে হবে, ভালো হতে হবে। কারণ এগুলির উপরেই কিন্তু ডেঞ্চারের স্টেবিলাইজেশনটা ডিপেন্ড করে। তো আপনি যখন রেপ্লিকা নিয়ে কাজ করছেন, আপনি তো পজিটিভ রেপ্লিকা নিয়ে কাজ করছেন, তাই না? সেটাই হচ্ছে আপনার মডেল। সুতরাং মডেলকে আপনি যত বেশি আপনি কনস্ট্রাকশনে প্রায়োরিটি দিবেন, মডেলকে যত সুন্দরভাবে তৈরি করবেন, ততই কিন্তু আপনার তার উপরে যে আপনি এখন বেস তৈরি করবেন, তাহলে সব কিছু কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কিন্তু ভালোর দিকে যাবে, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নেবেন, বই এগুলো খুব ভালো করে আছে। আমি কিন্তু উল্টোছি, পেজ এখানেও আছে, এগুলো এখন দেখলে আমার আজকে টাইম শেষ করা যাবে না। তারপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি যে আমরা কী করব, মাস্টার কাস্টের উপরে আমরা এখন বেস বানাবো, তাই তো? এখন যে বেসটা বানাবো সেই বেসটাকে আমরা কিন্তু টেম্পোরারি ডেঞ্চার বেস বলতে পারি। কী বলতে পারি? টেম্পোরারি ডেঞ্চার বেস। ওকে, এখন যদি একটা প্রশ্ন করে থাকি যে টেম্পোরারি ডেঞ্চার বেস আমি কী দিয়ে বানাবো, তাহলে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম ডেঞ্চার বেজের ক্লাসিফিকেশন ওখানে ছিল। ডেঞ্চার বেজের ক্লাসিফিকেশনে যে আমরা মেটালিক অ্যান্ড নন মেটালিক ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালস ছিল, সেই নন মেটালিক ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালসের মধ্যে আবার 2 টাইপস ছিল, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক। সেই থার্মোপ্লাস্টিকের মধ্যেও কিন্তু আবার একটা ডিভাইডেশন ছিল। তো ওখানে লাস্ট ডিভাইডেশনে কী এসেছিল মনে আছে কিনা, যে পার্মানেন্ট আর একটা ছিল টেম্পোরারি। তো পার্মানেন্টের ক্ষেত্রে আমরা যেমন পড়েছিলাম যে হিট কিউর, অ্যাক্রিলিক কুজিন, লাইট কিউর। আমি বলে দিচ্ছি কিন্তু এগুলি রিক্যাপিচুলেট করুন প্লিজ। আমি এক কথা বারে বারে বলার উদ্দেশ্য হচ্ছে রিক্যাপিচুলেশন। এগুলি পরীক্ষাতে ধরা হয়, পরীক্ষাতে সিম্পল কোশ্চেন ধরা হয়। আমি গত ক্লাসে ডক্টর আবুল কালাম আজাদ স্যারের একটা ক্লাস আমি ফলো করছিলাম। উনি একটা খুব সুন্দর কথা বলছিলেন যে খাদের কিনারায় পড়ে গেলে আমরা কীভাবে আপনাদেরকে তুলে আনি। আপনারা কিন্তু সবাই অনলাইনে ক্লাস করছেন, কথাগুলি ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনি খাদের কিনারে পড়ে যাবেন, পড়ে গিয়ে আপনি উঠতে পারবেন না, আর আমরা আপনাকে যে উঠানোর জন্য ব্যবস্থা করছি সেটাও আপনি মাথায় রাখতে পারবেন না, তাহলে তো আপনার পাশ ফেলার একটা বিষয় থেকে থাকে। বুঝতে পেরেছেন কিছু? খাদের কিনারে গেলে আমাদের কিছু বেসিক কোশ্চেন্স আছে, যেটা আমাদেরকে মানে এটা হয়তো আমাদের টার্মিনোলজিতে হয়তো এটা একদম এবিসিডি, তারপর কিন্তু আমরা সেটা আক্স করি। সাপোজ টু বি যদি আক্স করি যে আপনি পার্মানেন্ট ডেঞ্চার বেস কী আছে, আপনি যদি বলেন যে পার্মানেন্ট ডেঞ্চার বেস স্যার আমি সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন দিয়ে বানাতে পারবো, তাহলে কিন্তু আর
দ্বিতীয়বার আপনাকে কোশ্চেন করতে কারোর ইচ্ছা করবে না। সো পার্মানেন্ট ডেঞ্চার বেস করার জন্য আমরা যেগুলি ইউজ করছি সেটা হচ্ছে যে হিট কোর অ্যাক্রিলিক রেজিন, লাইট কোর অ্যাক্রিলিক রেজিন, দেন হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে পোর টাইপ রেজিন আর ইনজেকশন মোল্ডেড যেটা আছে। তারপরে আর আমরা যে টেম্পোরারি যেটা বলেছিলাম সেখানে কী ছিল, সেলফ কোর অ্যাক্রিলিক রেজিন, শিলাক বেস প্লেট, আর ওটা হচ্ছে বেস প্লেট ওয়াক্স। তাহলে আমরা এখন কী করতে পারি, যেহেতু বলেছি মাস্টার কাস্টের উপরে আমরা এখন একটা টেম্পোরারি ডেঞ্চার বেস বানাবো, সেই ডেঞ্চার বেসটা বানানোর জন্য আমরা কি নিতে পারি, আমরা শিলাক বেস প্লেট ওয়াক্সটা নিতে পারি। ঠিক আছে, তো এগুলি একটা শিলাক বেস প্লেট অ্যাডাপ্টেশনের জন্য একটা আর্মামেন্ট্রিয়াম মানে কি, মানে আপনার কী কী জিনিস লাগছে ওভারঅল, ঠিক আছে, সেগুলির একটা আগে যোগসূত্র করে নেবে। যে কোনো কাজের জন্য আগে এগুলি একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ডেন্টালে কোনো কাজ করি, চেয়ার সাইডে আমরা যখন একটা কোনো কাজ করব, সাপোজ আমি প্রস্তোডন্টিস্ট, আমার কাছে যদি এখন ক্রাউন ব্রিজের কোনো পেশেন্ট আমাকে আজকে দেখতে হয়, তাহলে আমি কিন্তু ক্রাউন এই প্রিপারেশন করবো, আমি আগে এটা মার্কিং করি কোন দাঁতে করব, কীভাবে করব, আগে কিন্তু আমার এটার জন্য কী বার লাগবে, কী প্রিপারেশন লাগবে সেটা আমি আগে সর্টিং করে আমি কিন্তু এটাকে রেখে দিই। এই একটা ট্রেতে আমি সিলেক্ট করে আমি রেখে দিই। দরকার হলে যেদিন কাজ করবো তার আগের দিন এটা আমার অ্যাসিস্ট্যান্স যারা আছে তাদের সাথে এটা মানে কোলাবোরেট করে আমি এই জিনিসটাকে প্রিজার্ভ করে রাখি। এই যে আর্মামেন্ট্রিয়াম, এটা কাজ করার জন্য যারা সার্জারি কাজ করছে তারা এটা আরও ভালো বলতে পারবে কত সুন্দরভাবে তারা ইনস্ট্রুমেন্টসগুলিকে আগে তারা মানে সংগ্রহ করে রাখছে। তো বিষয়গুলো হচ্ছে প্রস্থেটিক কাজগুলি কেন বোরিং লাগে আপনাদের কাছে জানেন? বোরিং লাগার কারণ কি, কেন আপনারা যেই জায়গাগুলিতে আপনাদের কাজ করলে আপনাদের নিজেদের মানে ভালো হবে, আপনারা নিজেরা অনেক হাইলাইটেড হতে পারবেন, শুধু তাই নয়, এটা মানি মেকিংয়ের একটা বিষয় আছে, তাই না? প্রস্থের কাজ করছেন, মানি মেকিংয়ের বিষয় আছে না? যেমন অনেকে এখন একটা প্রশ্ন করতে পারে যে স্যার এত কষ্ট করে কম্পিউটার বানাবো কেন, আমি লেভেল লোকটা দিয়ে দিব, ও বানিয়ে নিয়ে আসবে, আমি লাগিয়ে দেবো, ওরে কিছু টাকা দিয়ে দিলে হবে। ওই টাকাটাকেও সম্মান করেন, এমন একটা সময় আসবে ওই টাকাটাও আপনার পকেটে গেলেই ভালো হতো। আপনি এই টাকাটা তাকে দিবেন কেন? আপনি নিজে বানাতে পারেন না? তা আপনি সুন্দর করে গুছিয়ে কাজ করেন, সমস্যাটা কী? আপনি ভালো, এই যে আমার ইদানিং একটা কথা না বললে না, ফেসবুক ইদানিং আমি ডেন্টিস্টদেরকে দেখতেছি যে তারা লকডাউনে পড়ে থেকে তারা ভালো শেপ হচ্ছে, ভালো মানে কী বলে এটাকে, কোরিওগ্রাফি করছে, কত কিছু করছে, আর্ট করছে, কত কিছু করছে, সব কিছু করতে পারেন, কিন্তু যখন প্রফেশন বেসড যখন আপনাকে কোনো কিছু করতে বলা হয় তখন আপনার আর হাত চলে না। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা মডেল বানান, মডেল বানানোর আগে আপনার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আপনি হাত নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে, আরে কিছুই হবে না। আন্ডার গ্রাজুয়েশনের সাবজেক্ট যে 5টা আছে 5টা সাবজেক্টকে শ্রদ্ধা করেন, তাহলে ভবিষ্যতে কিছু ভালো করতে পারবেন। তা না হলে কিন্তু ওই খালি এই প্রশ্নের মধ্যে আমাদের এই ডেন্টিস্ট্রি যেতে 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 একটা সাডেন টাইমে কিন্তু কলাপস হয়ে যাবে। তো এই কলাপস থেকে বাঁচার জন্য আপনারা যারা এখন আছেন, যারা ফাইনাল ইয়ারে, আপনাদের কিন্তু আরও বেশি আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা 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 কী অবস্থায় আছি সেটা না, আপনারা কাজের প্রতি শ্রদ্ধাশীল হন, প্রস্থেটিক কাজের প্রতি একটু শ্রদ্ধাশীল হন, আপনাদের বেনিফিটেড হবে। তো অনেকেই আছে, আমি এই জিনিসটা কেন বলছি জানেন, এই জিনিসটা তো যেহেতু আমি একটা এক্সামিনার, আমি তো পরীক্ষা নিচ্ছি, দেখছি, বিভিন্ন কলেজগুলোতে যাচ্ছি, সরকারি ইনস্টিটিউট বলেন, প্রাইভেট ইনস্টিটিউট বলেন, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, আমি গিয়ে দেখেছি যে আমরা টিচাররা এত বেশি আপনাদের প্রতি ডেলিগেটেড থাকি, কিন্তু আপনাদের রেসপন্সটা আমরা সেভাবে পাই না। কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এটা মাথায় রাখবেন। সো একটা টেম্পোরারি বেস কীভাবে বানাতে হয় সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন, বানাবেন। একটা বেস প্লেট ওয়াক্স নেবেন, নেওয়ার আগে যে আর্মামেন্টাম যেটা বলেছি সেটা কী কী, যেমন ধরেন কী লাগবে, আপনাকে বেস প্লেট ওয়াক্স নেবেন, তারপর হচ্ছে বুনসেন বার্নার যেটা গ্যাস টর্চ, এটা হলে ভালো হয়। আপনারা যারা স্পিরিট ল্যাম্প দিয়ে কাজ করেন, ওয়াক্স স্পেচুলাটা সুন্দর নেবেন। তারপরে কার্ভ একটা সিজার লাগবে, তারপর হচ্ছে বোল, স্যান্ড পেপার, মার্কার পেন, হ্যাঁ, এইসব জিনিস আর্মামেন্টামের মধ্যে লাগবে। এগুলি নিয়ে বসেন, আমি ছবি সহ দেখাতে পারি। এই দেখেন, ছবি দেখেন, একটা আর্মামেন্টের ছবি দেখেন, কী কী জিনিস নিয়ে আপনি বসছেন, ঠিক আছে, এই জিনিসগুলি নিয়ে আপনার বসতে হবে। তো যাই হোক, হ্যাঁ, এখন হচ্ছে বেস প্লেট ওয়ার্কস দিয়ে আপনি অ্যাডাপ্টেশন করবেন, কীভাবে করবেন সেটা আপনাদের ভালোই জানা আছে, আমি এটা না বেশি এক্সিট করবো না। চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন, আর চাইলে আপনি কী দিয়ে করতে পারেন, আপনি হচ্ছে সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন দিয়ে করতে পারেন। তো সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন দিয়ে করার জন্য কী করতে হবে, আগে ফার্স্টে যে বিষয়টা কী করতে হবে, যে আগে আপনাকে কী করে নিতে হবে, কোল্ড মসেল অ্যাপ্লিকেশন করতে হবে, তাই না? কোল্ড মসেল অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা খুব ভালো করে এটা আপনারা পড়েছেন বা শিখেছেন। আচ্ছা, তো এখানে আরেকটি কথা আমি একটু শেয়ার করে দিই, যে কথাটা একটু হয়তো ওভারল্যাপ হয়ে গেছে, কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম যে মাস্টার কাস্ট যেটা আছে না, যেটাকে আমরা মাস্টার কাস্ট বলতেছি, সেটাকে চাইলে আপনি কিন্তু ডুপ্লিকেশন করে ফেলতে পারেন। আপনি ডুপ্লিকেশন করলে সুবিধা কী? ডুপ্লিকেশনটা কেন করা হয়? ডুপ্লিকেশন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এই মাস্টার কাস্ট যেটা আছে, পরবর্তীতে যখন আপনি এটাকে আর্টিকুলেটে ট্রান্সফার করে দিচ্ছেন, তাই তো, আর্টিকুলেটে ট্রান্সফার করে দিলে তখন তো এটা আপনার ম্যাক্সিমাম এন্ডেভার রিলেশনশিপের একটা মাধ্যম হিসেবে ব্যবহার হবে। তা আপনি চাইলে এই মাস্টার কাস্টটাকে প্রিজার্ভ করে ফেলতে পারেন। তাহলে আপনি মাস্টার কাস্ট যেটা আপনি
অলরেডি তৈরি করেছেন, তাই না? তার থেকে আপনি ডুপ্লিকেশন করে একটা ওয়ার্কিং একটা কাস্ট তৈরি করে ফেলেন। ওয়ার্কিং কাস্ট তৈরি, আমার ক্যামেরাটা আজকে নড়ে যাচ্ছে কেন? ওয়ার্কিং কাস্ট তো এখন এখন ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলবেন? মানে আমাকে কোনো সমস্যা আছে? আমার কথা শুনতে বা আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে? কেউ একটু নিচে আমাকে একটু লিখবেন কাইন্ডলি, কমেন্টস করবেন। তো যেটা হচ্ছে যে ওই যে মাস্টার কাজ থেকে ডুপ্লিকেটিং করে ওয়ার্কিং কাজটা চলে আসে। ওয়ার্কিং কাজটা কেন বললাম? আপনি পরে যখন প্রসেসিংয়ে চলে যাবেন, প্রসেসিংয়ে যখন যাবেন তখন ওয়ার্কিং কাজটা তো আলটিমেটলি এটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটাকে আপনি আবার রিকভারি করতে পারবেন না। কিন্তু ওই যে আপনার মাস্টার কাজটা যদি থেকে থাকে, আর্টিকুলেটরে যদি সেটাই প্রিজার্ভ আপনি রেখে দেন, তাহলে আপনি যখন ডিভাইসটা তৈরি করবেন, সেই ডিভাইসটা দ্যাট মিনস প্রসেসটা তৈরি হওয়ার পরে সেটাকে আবার আপনি কিন্তু মাস্টার কাজটা আপনি নিয়ে আসতে পারতেছেন। ওখানে সেটাকে সেট করে আর্টিকুলেটরে ট্রান্সফার করে আপনি দেখুন যে আপনার এই কনস্ট্রাকশনের আগে আপনি যেভাবে আপনার তার ম্যাক্সিমাম ম্যান্ডিবুলার রিলেশনশিপটাকে আপনি মেনটেন করেছিলেন, যেভাবে ভার্টিকুলার নিয়েছিলেন, তার যে টোটাল সেন্ট্রিক রিলেশন, সেন্ট্রিক অপারেশন, তারপরে ফ্রি স্পেস কীভাবে মেনটেন করেছিলেন, সব কিছু ঠিকভাবে আছে কি না, তাই না? সব ঠিকভাবে আছে কি না, তাহলে সেগুলিকে আপনি আবার, কারণ সবসময় মনে রাখবেন একটা টিপস আপনাকে বলে দিই, পেশেন্টের মুখে কোনো কিছু যাওয়ার আগে তাকে তো ট্রায়াল দিতে হয়। তো ট্রায়ালটা মানে কি? একটা জিনিস আপনার, জি স্যার ক্লিয়ার সব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সব কিছু মানে বিষয়টা হচ্ছে মানে হ্যাঁ, পেশেন্টের মুখে সব মানে একটা প্রসেস দেবার আগে আপনি আর্টিকুলেটরে যদি সেটা চেক করে নেন যে আর্টিকুলেটরে সব কিছু ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কত ইজি হয়ে গেল, তাই না? আমাদের এই বিষয়গুলিতে আমাদের ইভেন আমরা ডেন্টিস্ট হওয়ার পর আমি ক্লিনিক্যাল বেসড আমি একটা ক্লাস নিচ্ছি, পিওর ক্লিনিক্যাল বেস প্রোস্থোডন্টিক্সের ক্লাস। আসলে এইভাবে কমপ্লিট ডেন্চার আপনার সামনে উপস্থাপন করা, এটা 3টা মাধ্যমে এটা খুবই একটা ডিফিকাল্ট আমি মনে করি। আমার অন্য টিচারও সেটা আসলে এইভাবেই বলবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি আর্টিকুলেটরটাকে বেশি প্রাধান্য দিই না। অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে আরেকটু রাইটে সরাবো, তুমি নিজে, ঠিক আছে আপা? এখন আপা দেখছেন? আসসালামু আলাইকুম। জি আপা, এখন ঠিক আছে। আজকে অবশ্য মিথ্যে বলবো না, আমি ঘামাচ্ছি, আমার শরীরটা বেশি ভালো না। আমি শুধু কোনো রকমভাবে ক্লাসটা শেষ করার জন্য আমি আজকে লাইভে এসেছি। আমি ভেবেছিলাম যে আজকে আমি বলবো যে আমার ক্লাসটা আর আমি কন্টিনিউ করতে পারবো না। আমি এসি ছেড়ে রাখছি রুমে, আমার এসি ছাড়া, তারপরে কিন্তু আমার সোয়েটিং হচ্ছে। ঠিক আছে আপা, থ্যাংক ইউ আপনি আমাকে দেখার জন্য। ওয়ান অফ দ্য ফিমেল প্রস্থোডন্টিস্ট ইন আওয়ার ডেন্টাল হিস্ট্রি অ্যান্ড ইভেন আমি আমি আপনাকে আমার টিচার হিসেবে একটা সার্টিফিকেট পেয়েছি। সো আই রেসপেক্ট হার সো মাচ। তো এখন কথা হচ্ছে যে ক্যামেরাটা একটু রাইটে, আচ্ছা ঠিক আছে, মনে করলে একটু নিয়েছি। হ্যাঁ, আমি তাহলে কন্টিনিউ করি। তো এখন এখন কোথায় জানিয়েছিলাম, কোথায় ছিল? আচ্ছা, যে মাস্টার কাস্টের কথা বলছিলাম যে ডুপ্লিকেশন করে নিচ্ছেন, তারপরে কি বলছিলাম, তারপরে হচ্ছে এই ডেঞ্চার বেসটা বানানোর কথা বলছিলাম, যে টেম্পোরারি ডেঞ্চার বেস, তাই না? এটা দুভাবে করতে পারেন, শিলাক বেস প্লেট দিয়ে বানাতে পারেন, চাইলে হচ্ছে সেলফ করে অ্যাক্রিলিক রেজিন দিয়ে বানাতে পারেন। অ্যাক্রিলিক রেজিন দিয়ে বানানোর যে প্রসিডিওরগুলো আছে সেটা ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক ভালো জানেন। সুন্দর করে একটা টেম্পোরারি ডেঞ্চার বেস বানান। তো ও আচ্ছা, আর্টিকুলেট ওই যে যেটা বলছিলাম যে কেন মাস্টার কাস্ট প্রিজার্ভেশনটা কেন জরুরি, এটা তো আপনি থিওরিটিক্যালি পড়বেন। আরও বেশি জরুরি হচ্ছে ওই যে বলেছি যে আমরা পরবর্তীতে যখন প্রসেসেসটা দেওয়ার আগে আমাদের প্রসেসেসের ইন অ্যান্ড এভরিথিংস, যে মেইনলি যে বেশি ইম্পর্টেন্টটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যান্ডিবুলার রিলেশনশিপটা প্রেফার আমরা সেন্ট্রিক রিলেশনে তার মুভমেন্টটা ঠিক আছে কিনা, অ্যাসেন্ট্রিক রিলেশনের মুভমেন্টটা ঠিক আছে কিনা। কারণ যখন আমরা হ্যাঁ আর্টিকুলেটর, যখন আমরা এটা কী করি, যখন আমরা নর্মালি আমরা সেন্ট্রিক রিলেশনশিপটা আমরা যখন এগুলি মেজার করি, বিশেষ করে সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর। ও আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা কলেজে যারা আর্টিকুলেটর দেখছেন, তাই না, আর্টিকুলেটর দেখছেন, আর্টিকুলেটরের মধ্যে আপনারা কিন্তু প্লেন আর্টিকুলেটরই বেশি আপনারা দেখে থাকেন বা কিনে থাকেন। সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর নিয়েও কিন্তু আমরা কথা বলি যে সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর আসলে অ্যাকচুয়ালি এটাই ইম্পর্টেন্ট। তা আমি আশা করি ইনশাল্লাহ যারা করসপন্ডিংস আছেন আমাদের এই প্রস্থ রিলেটেড যারা আছেন, ইনশাল্লাহ সব ইনস্টিটিউট এখন সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর অ্যাভেলেবল হয়ে গিয়েছে, এটা আমি বিলিভ করি। তারপর হচ্ছে সার্ভেয়ার যেটা আমরা শুনে আসছি, সেটাও ইনশাল্লাহ এখন অ্যাভেলেবিলিটির মধ্যে চলে আসছে। ডেন্টাল সার্ভেয়ার, সেমি অ্যাডজাস্টেবল, মিনিমাম সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটরটা অবশ্যই দরকার।
যেখানে আমরা ওপেন ক্লোজ মুভমেন্টের পাশাপাশি সেটা হচ্ছে ল্যাটারাল রেট্রোসিভ, রাইট ল্যাটারাল রেট্রোসিভ, লেফট ল্যাটারাল রেট্রোসিভ, মানে আমরা হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট আমরা পাবো। হ্যাঁ, তো সেটা তারপর রেট্রিশন সেগুলো পাবো। তো আমরা যখন প্রসেসিং করি তখন কোনো না কোনোভাবে হোক আমাদের এই অ্যালাইনমেন্টটা হয়তো কোনোভাবে একটু ব্রেকডাউন হতে পারে, বা কোথাও হয়তো আমাদের ভার্টিক্যাল হাইটটা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। এই চেক আপটা আপনি ওই মাস্টার ক্লাসে বসিয়ে পেশেন্টকে ইনসারশন দেওয়ার আগে আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন। সেই জন্য মাস্টার ক্লাসটা প্রিজার্ভেশনটা জরুরি, তাই আমি এই কথাগুলো বলেছি। মাস্টার ক্লাস থেকে এবার আপনি ওয়ার্কিং কাজটা বের করে নেন। আমাদের একটা কথা মনে রাখবেন, আমরা যখন কমপ্লিট ডেঞ্চার করি সেখানে বের করে আমরা ওয়ার্কিং কাস্ট। হ্যাঁ, আর যখন আমরা ওই যে ইয়াতে চলে যাব, রিমুভার পাশের যে আমার স্যার যখন আপনাকে পড়াবেন, উনি আমার সরাসরি শিক্ষক ডক্টর শাহরিয়ার ফয়সাল স্যার, পোস্ট গ্রাজুয়েশন উনি আমাকে পড়িয়েছেন। ঠিক আছে, আমরা একসাথে পোস্ট গ্রাজুয়েশন করেছি আমার স্যারের সাথে, এবং স্যারও আমাকে অনেক কিছু পড়িয়েছেন আলহামদুলিল্লাহ। তো ওখানে যখন আপনি পড়তে যাবেন সেখানে রিফ্যাক্টরি কাস্ট মানে রাখবেন, ওইখানে বলে রিফ্যাক্টরি কাস্ট। ঠিক আছে, তো রিফ্যাক্টরি কাস্ট কেন সেটা ইনশাল্লাহ স্যার সব কিছু আপনাকে ডিসক্রাইব করবে। আসুন আমরা তাহলে এখন বানিয়ে ফেলেছি, টেম্পোরারি ডেন্টাল বেস বানানো হয়ে গেছে। আমি প্লিজটা উল্টাচ্ছি। আচ্ছা, টেম্পোরারি ডেন্টাল বেস বানাতে গিয়ে আমরা যে জিনিসগুলো একটু দেখছি সেটা হচ্ছে যে আমরা কতটুকু এক্সটেন্ড করবো, তাই তো? এক্সটেনশনের একটা বিষয় থাকে তো, তাই না? এটা তো আমরা আগেও বলেছি যে লোয়ারের ক্ষেত্রে আমরা কী বলছিলাম মনে আছে, রেট্রোমোলার প্যাড, তাই না? রেট্রোমোলার প্যাড। আপারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মেক্সিলারি টিউবারসিটি, তাই তো? মানে আমি ওগুলিকে একটু রিপ্রেজেন্ট করে দিচ্ছি যেন তোমরা আমার কথাগুলি শুনলো যখন কাজ করতে যাবে তখন আশা করি ইনশাল্লাহ যে একটু যদি স্যারের কথা মনে রাখো যেন ওগুলি মাথায় থাকে, টাচে থাকবে সবসময়। তো আমরা বেস বানানোর পর কী করি আমরা বেস বানানোর পর? অ্যান্সার করেন কুইক দেখি, বেস বানানোর পর আমরা কী করি? আমরা বেস বানানোর পরে রিম ফ্যাব্রিকেশন করি, তাই না? রিম, কিন্তু এটাকে বলে অক্লুশাল রিম। কী বলবো আমরা? অক্লুশাল রিম। আচ্ছা, অক্লুশাল রিম ফ্যাব্রিকেশন করার জন্য এটা তো ক্লিনিক্যালি দেখালে সবচেয়ে ভালো হতো, মনে আছে তো কীভাবে আমরা সেটা করব? আমরা যে ওয়াক্সটা নিব, মডেলিং ওয়াক্সটা নিব, মডেলিং ওয়াক্সের শিট যেটা নিব, নর্মালি মডেলিং ওয়াক্সের শিটের থিকনেসটা কত থাকে? 2 to 2.5 মিলিমিটারের উপরে কখনো যায় না। আপনারা মেজার করে দেখবেন 2 to 2.5 মিলিমিটার থিকনেসে থাকে। তো এটাকে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে শিটটা আপনি পাচ্ছেন না, যে শিটটা আপনি পাচ্ছেন সেই শিটটাকে আগে আপনি একটু ওই রোল করতে হবে। তো রোলটা হচ্ছে যে মানে বিষয়টা এরকম, আমি এইখানে দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এই যে এই যে আমি রোল করব, এই যে এই পাশে আমি এটা ভাঁজ করলাম। ঠিক আছে, ভাঁজ করে আবার এই ভাঁজটা করবো না, তাহলে আবার আমি উল্টো পিঠে আমি ভাঁজটা করবো, এই যে। ঠিক আছে, তারপর উল্টো পিঠে ভাঁজটা করে দেন আবার আমি সামনের দিকে আবার ভাঁজটা করব। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আমার বইয়ে ভাঁজ করে ফেলছি আপনি। তো এইভাবে আপনি করে মিনিমাম এইভাবে আপনি 4টা ভাঁজ করেন, 4টা ভাঁজ করেন। 4টা করলে কত হচ্ছে একটু চিন্তা করুন। 4টা করলে সেটা হচ্ছে যে আপনার মিনিমাম 8 মিলিমিটার থিকনেস পাচ্ছেন। 5টা করলে 10 মিলিমিটার পাচ্ছেন, যদি 2 মিলিমিটার করে থিকনেস ধরেন প্রতিটা ফোল্ডের। আর একইভাবে কেন দিচ্ছেন না? একইভাবে দিচ্ছেন না, সেটা দিলে যেটা হতে পারে যেখানে এয়ার থাকার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, এয়ার থাকার একটা পসিবিলিটি আছে, কারণ এয়ার তো সব জায়গায় থাকে। আপনি যত জায়গার মধ্যে একদম মানে ক্লোজ, আপনি ভাবতেছেন ইন্টারফেসটাকে আমরা একদম 0 ডিগ্রিতে রাখবো, যেমন মানে ওয়েটেবিলিটি। হ্যাঁ, একটা টার্ম কিন্তু আছে, আমি জানি এই টার্মটা জানেন কিনা। এই যে কথাগুলো বলছি এর মধ্যে ওয়েটেবিলিটি পারলে একটু নোট করে রাখেন, এটা পড়বেন। ওয়েটেবিলিটি কী ভালো করে পড়বেন, ইন্টারফেস কীভাবে তৈরি হয় সেটা ভালো করে পড়বেন। আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনি এগুলি পড়লে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ওয়েটেবিলিটি এটা ভালো করে পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট যে এয়ারের ফাংশনটা, এয়ার ফাংশন কীভাবে করে। তারপরে যেমন ধরেন ওই যে আমরা রিটেনশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর ছিল মনে আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড পেরিফেরাল সিল, ওগুলি ভালো করে পড়বেন। ওগুলি পড়লে এগুলির সাথে কিন্তু এগুলি একটা ভালো ইন্টারাক্টার আছে, ওয়েটেবিলিটি একটা ইন্টারাকশন আছে। তো যাই হোক, এয়ারটা যেন না থাকে সেটা মাথায় রাখবেন। তাই এই জন্য একবার এদিকে একবার উল্টা দিকে এইভাবে করে 4 থেকে 5বার করেন, 10 মিলিমিটার থিকনেস পাচ্ছেন। তারপরে সেটাকে সুন্দরভাবে কারবার দিয়ে এটাকে একটু সাইজ করে এবার এটাকে সুন্দরভাবে অ্যাডাপ্টেশন করার চেষ্টা করেন। এটাকে এত হাতের কাজ, এটা আমি এইভাবে আসলে বললে হবে না। তো যে যত সুন্দরভাবে করবে তো করেন ইনশাল্লাহ। অক্লুশাল রিম প্রিপারেশনটা করেন, অক্লুশাল রিম প্রিপারেশনটা যদি সুন্দরভাবে করেন তারপরে আসবে কি রিম ফ্যাব্রিকেশন পরে, তারপরে যেটা আসবে যে তার হাইট,
উইথ যেটা মেজার করবেন। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলে ফেলি ক্লিয়ারলি, যেটা আমি পোস্ট গ্রাজুয়েশনের সময় আমার সিনিয়র যে টিচার ছিলেন তাদের কাছ থেকে আমি এটা দেখেছি বা শিখেছি। বিষয়টা হচ্ছে যে বইয়ে তো অবশ্যই আছে। তো আমরা যে ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজ যেটাকে আমরা বলি, তাই না? আমাদের যেটা মনে রাখবেন যে আমরা আপারের ক্ষেত্রে যদি বলি, লোয়ারের ক্ষেত্রে বলি, আমাদের যে এই লেবিয়াল বা অ্যান্টেরিয়র যে আমাদের যে অক্সিসাল রিমের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা সেট আপ করতে গেলে অবশ্যই কিন্তু ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজ থেকে একটু বাইরের দিকে করবেন, বাইরের দিকে করবেন। বুঝতে পেরেছেন কথাটা? আর পোস্টেরিয়র রিজন, দ্যাট মিনস আপনি ক্যানাইন থেকে যদি আপনি ক্যানাইনের পর থেকে যদি স্টার্ট করে আপনি রেট্রোমোলার প্যাড পর্যন্ত চলে আসেন, অথবা আপারের ক্ষেত্রে যদি মেক্সিলারি টিউবারের পর্যন্ত চলে আসেন, তাহলে সেক্ষেত্রে এটাকে নর্মালি, বিশেষ করে লোয়ারটার ক্ষেত্রে একদম কম্পালসারি, লোয়ারটার ক্ষেত্রে কিন্তু আপনার কাস্পিড রেট্রোমোলার লাইন ফলো করতে হবে। মানে একদম রিমের যে পোর্শনটা আছে সেটা টোটালি স্ট্রেট হতে হবে। একদম কাস্পিড রেট্রোমোলার লাইন যেটাকে বলে ক্যানেন টিপ থেকে শুরু করে, যেটা এই জন্য হয় কি, মানে আমরা আমি কথা কেন বলছি, একটু ইমাজিন করেন যে আপনি হয়তো কোনো না কোনোভাবে হোক করেছেন, তো যারা ফাইনালের আছেন, করতে গিয়ে এটাকে একদম ভি শেপ বানিয়ে ফেলছেন, ইউ শেপ বানিয়ে ফেলছেন। বিষয়টা ইউ শেপ ভি শেপের বিষয় না। লোয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সামনের যে পোর্শনটা আছে, অ্যান্টেরিয়র পোর্শনটা, সেটা সুন্দর কিন্তু একটা কার্ভ শেপ আছে, রংধনুর মতো একটা মানে একটা শেপ এসে কিন্তু আছে। তারপর এই ক্যানান টিপ থেকে তারপর কিন্তু একটা স্ট্রেট লাইন ফলো করবে লোয়ারটা। এখানে এই অক্লুশাল রিং ফেব্রিকেশনে ভুল করতে পারবেন না। অক্লুশাল রিং ফেব্রিকেশনে ভুল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনার অ্যালাইনমেন্টে কিন্তু আপনি হয়তো মোর বাক্কালে একটু টিথ প্লেস করে ফেলবেন, অথবা মোর লিঙ্গুয়ালি টিথ প্লেস করে ফেলবেন। আপনি বাড়াবেন বাইলেটারাল ব্যালেন্স অক্লুশন, লিঙ্গুয়ালি করে আপনি করে ফেলবেন লিঙ্গুয়ালাইজড অক্লুশন। কিন্তু আপনি কিন্তু জানেন না লিঙ্গুয়ালাইজড অক্লুশন কখন দেওয়া হয়, আপনি তো জানেন না। মানে আপনি হয়তো আবিষ্কার করে ফেললেন, কিন্তু যে পেশেন্টের প্রয়োজনে সেই পেশেন্টকে দিয়ে বসে রইলেন, এটা কিন্তু হবে না। আবার আপনি মোর বাক্কালে প্লেস করে ফেলছেন, তাহলে কি হবে? এটা তো বুঝতেই পারতেছেন, মোর বাক্কালে প্লেস করলে কী হয়, এটা একটা কমন কোশ্চেন, এটা আজকে আজ করা হয়। থাকবে রিটেনশন, থাকবে স্টেবিলিটি থাকবে না তো। তো থাকবে না, আরও অনেক কিছু হবে, এগুলি পরে আমরা যদি সময় পাই একটু বলবো। তো মেজারটা একটু ভালো করে দেখবেন যে ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল রিজ থেকে নর্মালি আমরা যেটা বলি আর কি, যে সামনের থেকে যদি আপনি অক্সিসাল রিম, সেটা যদি আপনি ভার্টিক্যাল হাইটের কথা আসেন, তাহলে সামনের থেকে যদি জন্য আমি দুঃখিত, তো যেটা হচ্ছে যে ওই বললাম এটা, তোমরা ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল রিজ থেকে হাইট যেটা আছে সেটা ওই অ্যান্টেরিয়রের ক্ষেত্রে ওখানে আমি ওই উইথটা আগে বলে ফেলেছিলাম। হাইটটা যেটা সেটা হচ্ছে যে তোমার 4 to 6, যে কি আবার ভুল হয়, মানে 8 to 10, বারবার আমারই ভুল হয়ে যায়। মানে এটা একটা অঙ্কের মতো হিসাব রাখতাম আর কি। 8 to 10, 5 to 7, 4 to 6 ভার্টিক্যাল হাইট, যে সুবিধা হয় রিজ থেকে। আমি কিন্তু সার্কাস ডেপথ থেকে বলিনি। আমি সার্কাস ডেপথ থেকে বললে আমি কিন্তু এত কঠিন হতো না বিষয়টা। 22 মিলিমিটার, 18 মিলিমিটার বিষয়টা, তাই না? ওইটা তো দেখে আসছো, 22 মিলিমিটার, 18 মিলিমিটার, মিনিমাম 40। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা সার্কাস ডেপথ থেকে দেখার আগে আমাদের যে রেসিডুয়াল রিজ আছে সেখান থেকে আগে আমরা বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবো। রেসিডুয়াল রিজ থেকে যদি করো, তাহলে আমি ওইটা কি বলেছি, যে সামনে যদি হয় তাহলে 8 to 10 মিলিমিটার ভার্টিক্যাল হাইটটা রাখো। ক্যানাইন রিজন হচ্ছে 5 to 7, পিছনে আসো 4 to 6। উইথ যেটা আছে উইথটাকে ঠিক কলটা করে দাও, পিছনে উইথটাকে সামনে নিয়ে যাও। ভার্টিক্যাল হাইট সামনে যেটা 8 to 10 মিলিমিটার রেখেছো, উইথ রেখে দাও তুমি 4 to 6। ক্যানাইনে এসে যেটা করো 5 to 7 আছে, সেখানে 5 to 7 রেখে দাও। পোস্টেরিয়রলি আসো, পোস্টেরিয়রলি এসে কী করো, পোস্টেরিয়রলি এসে সেখানে যেটা তুমি 4 to 6 তোমার যে ভার্টিক্যাল হাইটটা রেখেছো সেটার উইথ রেখে দাও 8 to 10। কথাটা কি বুঝতে পেরেছো? 8 to 10, 5 to 7, 4 to 6, ঠিক এটাই আবার ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেন্থ আর উইথ এই দুটোর ক্ষেত্রে এভাবে করো। হ্যাঁ, তারপর আরও অনেক ইকুয়েশন আছে, নিশ্চয়ই টিচার আরও ইকুয়েশন বলবে, এটা আশেপাশে হয়তো সংলগ্ন করে আরও কিছু বলতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলি একটা ফেব্রিকেশনের বিষয়, তো তোমাদের বইগুলি ফলো করো, বইগুলি ফলো করলে ইনশাল্লাহ এরকম মেজারমেন্ট তোমরা পেয়ে যাবা। আর সার্কাস ডেপ থেকে যেটা আছে 22 মিলিমিটার, 18 মিলিমিটার, হ্যাঁ, সেটা তো একটা কথা আছে। আর যে কথাটা এখন মাত্র আমি একটু একটা শেয়ার করেছিলাম না, যে লোয়ারের যখন তুমি রিমটা ফেব্রিকেশন করবা তখন রিমটা কেমন হতে হবে, এখানে জিনিসটা একটু খেয়াল করে দেখো। এখানে খেয়াল করে দেখো, এই যে এই যে এই 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 ছবিটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? ছবিটা এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা খেয়াল করো। এই ছবিটা যে মার্কিংটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্যানাইন রিজন থেকে আমি কি বলেছি, একটু স্ট্রেট লাইনে চলে যাবে। কারণ ক্যানাইন রিজন থেকে যেটা হবে, ক্যানাইন রিজন থেকে তুমি যে কাস্পিড রেট্রোমোলার লাইনটা ড্র করতেছো, সেই ড্রটা কিন্তু ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজ দিয়ে কিন্তু যাবে।
ঠিক আছে? মানে এই রিমটা ফেব্রিকেশন করার সময় কোনোভাবে ক্রেস্টের একটু মানে বাক্কালিও নিও না, রিম ফেব্রিকেশনটা আবার লিঙ্গুয়ালও নিয়ে এসো না। এটা একদম ক্রেস্ট অফ দ্য রেসিডুয়াল লিজ বরাবর, মানে তুমি যে রিমটা করেছো তার উইথটা আছে, তাই না? উইথটা 5, 7, তারপরে পিছনে যেমন সেটা হচ্ছে যে 8 to 10। তাহলে ওই যে রিমের যে উইথ আছে, ঠিক রিমের উইথের মাঝখানটাই যেটা আছে, সে মাঝখানটা যেটা একদম সেন্টার অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজের উপরে থাকে। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো? একদম সেন্টার অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার রিজের উপরে থাকবে। একদম ক্লিয়ারলি কথাটা বলে দিচ্ছি। যত সুন্দর রিম ফেব্রিকেশন করবে তত কিন্তু তোমার কমপ্লিট নেচার মানে সব কিছু থেকে তোমাদের পড়া অ্যালাইনমেন্ট বলো, ম্যাক্সিমাম রিলেশনশিপ সব কিছু ইনশাল্লাহ খুব ভালো আসবে। তো এখন তুমি এত রিম ফেব্রিকেশন করেছো, ঠিক আছে? রিম ফেব্রিকেশন করার পর কী করবে? রিম ফেব্রিকেশন করার পর তোমার উদ্দেশ্যটা কী? রিম ফেব্রিকেশন করার পর উদ্দেশ্যটা হচ্ছে যে সেটাকে তুমি পেশেন্টে কী করবে? পেশেন্টের মুখে এটাকে ট্রায়াল মানে কি, পেশেন্টের মুখে ভার্টিক্যাল হাইটটা নেবে, তাই তো? তো ভার্টিক্যাল হাইট নেওয়ার বিষয়ে আমি তেমন কিছু বলবো না। আমি নিজে সব কিছু ফলো করি এখানে, যে ডক্টর সালাউদ্দিন আল আজাদ স্যার খুব সুন্দর করে তোমাদেরকে ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশনশিপ পড়িয়েছেন, তারপরে হচ্ছে টিথ অ্যালাইনমেন্ট পড়িয়েছেন, এবং ওনারা চ্যাপ্টার বেসড পড়িয়েছেন দেখে খুব ব্রিফলি পড়াতে পেরেছেন। ঠিক আছে, আমি যেরকম একদম ওভারঅল বলে যাচ্ছি সেই জন্য তো আমাকে একটু সময় নিতে হচ্ছে, বা আমাকে অনেক কিছু মাথায় নিয়ে আমাকে বলতে হচ্ছে। তো এগুলি নিয়ে তেমন কিছু বলার নেই, যে এটা আপনি এই ম্যাক্সিলোম্যান্ডিবুলার যে রিমটা বানিয়েছেন আপনি পেশেন্টের মুখে এটা আগে ইনসার্ট করবেন। তো এখানে আমি কিছু টেকনিক্যাল কথা বলে দিই, ঠিক আছে? চেয়ারসের কথা বলে দিই। আপনি যখন পেশেন্টের মুখে এটা আপনি প্রিপারেশন নিতে যাচ্ছেন, মানে ভার্টিক্যাল হাইট নেওয়ার জন্য, তাহলে পেশেন্টের বসার পজিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখবেন। আরেকটা কথা হচ্ছে যে এই ডেঞ্চার বেশ সহজে রিমটা পেশেন্টের মুখে নিয়ে যাবেন, আপনি একটু কেয়ার নেবেন। কেয়ারটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে আমরা বলি না যে যে সেলফ কেয়ার দিয়ে যে আপনি টেম্পোরারি ডেঞ্জার বেসটা বানিয়েছেন, তারও তো দুটা সার্ফেস, একটা হচ্ছে ইমপ্রেশন সার্ফেস, একটা পলিশ সার্ফেস। আপনার মধ্যে কেন জানি আপনাদের মধ্যে এই ধরনের জিনিসটা কাজ করে, আপনারা কাজ যখন করেন বা আমাদেরকে শো করেন তখন দেখা যায় পলিশ সার্ফেসটা পলিশ নয়, এটা রাফ, যে স্যার এটা তো পেশেন্টের জাস্ট ভার্টিক্যাল হাইট নিব, এটাকে স্যার এত পলিশ করে কী লাভ? আচ্ছা, আপনি কি একটা বিষয় বুঝতে পারছেন যে আপনি এই বেসটা পেশেন্টের মুখে ইনসার্ট করবেন, পেশেন্টের মুখে ইনসার্ট করার পর পেশেন্ট ঠিক একজ্যাক্ট ডেফিনেটিভ প্রসেসিস যেরকম ফিল করতে হয় ঠিক সেরকমই তার ইনিশিয়াল ফিলিংটা এটাতে আসতে হবে। কারণ আপনার মুখে অন্যান্য ভাইটাল স্ট্রাকচার আছে, আপনার টাং আছে না? তো টাং কী করে? টাং যে কোনো কিছু যদি ইরেগুলেটস পায় সে ইন্টারফেয়ার করবে, আর তার ইন্টারফেয়ার করা মানেই হচ্ছে আপনার ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশনশিপের জন্য প্রপারলি তার যে সেন্ট্রিক অক্লুশন আছে, সেন্ট্রিক রিলেশন আছে, সেটা হ্যাম্পার হয়ে যাওয়া, সেটা এইটা আপনি হ্যাম্পার করতে দিতে পারবেন না। আমি আন্ডার গ্রাজুয়েশন যারা আছেন আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলছি, আপনারা প্রত্যেকটা কাজ গুছিয়ে করবেন, সুন্দরভাবে গুছিয়ে করবেন। আপনি যখন টেম্পোরারি ডেঞ্চার বেইজের উপরে অক্লুশন লিমটা ফেব্রিকেশন করে পেশেন্টের মুখে যখন আপনি ভার্টিক্যাল মেজারমেন্টটা নিতে যাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই ডেঞ্চার বেস যেটা করেছেন তার কোনো শার্প কোনো স্পিকিউল আছে কি না, তার কোথাও কোনো ওভার প্রজেকশন আছে কি না, যেটা শার্প সেটা টিস্যু ইঞ্জুরি হওয়ার জন্য একটা মানে কারণ হতে পারে, এগুলি যেন না হয়। পলিশ সার্ফেসটা পলিশড হতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলিতে অবশ্যই খেয়াল রাখবেন। রিমটাও আপনি এমনভাবে বানাবেন না, যেমন অনেকে আছেন যে স্যার এত মেজারমেন্ট করে রিম বানিয়ে লাভ কী, আমি যখন অক্লুশনাল হাইট নিব তখন তো স্যার আমি এমনি ওয়ার্কস কমাবো, আমরা তো দেখেছি। না না না, এইসব কোনো কথা আসে না, কোনো ধরনের কথা আসে না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা রিম যে বানাচ্ছেন, সেই বিশেষ করে যে আপারে রিমটা বানাচ্ছেন না, তারও কিন্তু আপনার কিছু আমাদের মানে যেগুলো আমরা ইমাজিনারি কিছু লাইনের সাথে কিন্তু তাদের করসপন্ডিং একটা রিলেশনশিপ আছে। যেমন ধরেন ম্যাক্সিলারি অক্লুশাল রিম যেটা বানিয়েছেন তার অ্যান্টেরিয়র প্লেনটা কী বলে, ইন্টার পিপিলারি লাইন, ইন্টার পিপিলারি লাইনের সাথে কিন্তু সে একটা সমান্তরাল একটা অবস্থান নিয়ে থাকে। আর পিছনের ক্ষেত্রে কী বলা হয় মনে আছে তো, অ্যালাট্রেগাস লাইন, অ্যালাট্রেগাস লাইন। তো অ্যালাট্রেগাস কোথা থেকে কোথা থেকে ট্রেগাস, এগুলি নিয়ে এখন কথা বলার কোনো সে নেই, এগুলি ভাস্ট সাবজেক্ট। কমপ্লিট ডেঞ্চার আপনাকে কত ক্লাস লাগবে পড়তে বা আপনাদেরকে পড়াতে স্যাররা পড়িয়েছেন সেটা জানেন, আমি 3-4টা ক্লাসে এসে এটাকে ছোটো করে দেওয়া। তো যাই হোক, স্যারদের পড়াশোনা যেটা স্যারা পড়েন সেটার প্রতি রেসপেক্ট থাকবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে পড়াশোনা করবে। তো এবার যেটা হচ্ছে যে এটা পেশেন্টের মুখে যাওয়ার আগে পেশেন্টের বসার পজিশনটা, পেশেন্টকে যে ইরেক্ট পোস্টারে বসাবেন, তারপরে হচ্ছে পেশেন্টকে যে রিল্যাক্স কন্ডিশন আনার জন্য যে প্রসিডিওরগুলি আছে সেটা অবশ্যই মাথায় রাখবেন, এগুলো স্যারা পড়িয়েছেন, কীভাবে একটা পেশেন্টকে আপনি রিল্যাক্স একটা পজিশনে নিয়ে আসতে পারেন। স্ট্রেস কন্ডিশনে থাকলে কিন্তু সেন্ট্রিক রিলেশন যেটা সেটা কিন্তু আসবে না, ট্রু সেন্ট্রিক রিলেশন আসবে না, ঠিক আছে?
অনেক কিছু প্রসিডিওর আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, হ্যাঁ? আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি কি, ওই প্রসিডিওরগুলো তাদেরকে পড়িয়েছিলাম। তো যেটা আমরা একটা করি যে আমরা মানে এম ওয়ার্ড যেটাতে আছে সেইটা, যেমন এই যে চেয়ারে বসে যেটা মনে তো আছে আপনাদের, একটা ওয়ার্ড স্যাররা তো নিশ্চয়ই বলেছেন। তো এই মাঝখানে কথা বলে ফেলি যে একটা হচ্ছে যে এই যে বয়স্ক মানুষগুলি আসে না, আপনি এটা খেয়াল করে দেখবেন। আপনি একটা বয়স্ক মানুষ আসছে, যখন আপনি এই যে তার এইসব মানে খুব হাইলি সেন্সিটিভ জায়গাগুলির মধ্যে যখন আপনি একটু যে চাচা বাবা কেমন আছেন, এই টাচ বিষয়টা কিন্তু এটা আছে আপনার পড়ে দেবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে আপনার উদ্দেশ্যটা কী হচ্ছে, আপনি দেখবেন যে যখন একটা পেশেন্ট আসছে সে বাইকটা কিন্তু ধরেন এইভাবে দিচ্ছে, মানে এটা আমি আমি পারছি না, আমি দেখাতে চাচ্ছি পারছি না, আপনারা কিন্তু দেখবেন যে এইটা মানে লোয়ার লিপটা কিন্তু এটা বাইরের দিকে এক্সটেনশন হয়ে আছে, মানে যতবার আপনি ট্রাই করতেছেন ততবারই দেখতেছেন এটাই হচ্ছে। ঠিক আছে, তো এটা 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 হলে তো হবে না। হ্যাঁ, আমার তো প্রপারলি যখন আপনি এগুলি থেকে একটু খেয়াল রাখবেন, দেখবেন যে যখন ট্রু সেন্টার রিলেশনশিপ আসবে তখন দেখবেন এগুলি কিন্তু অলরেডি একটা মডিফাইড একটা ইয়াতে চলে আসছে, পোর্শনে চলে আসছে। তো যাই হোক, ওখানে যে সিকোয়েন্সগুলি আছে কী কী করলে আপনার এই পজিশনে আপনি আনতে পারবেন সেটা অবশ্যই ভালো করে ফলো করবেন। ঠিক আছে, তো আর ওই যে রিমটা সহ যখন পেশেন্টের মুখে ইনসার্ট করবেন, করার সময় আপনি তো আগেই মেজারমেন্টগুলি সব চেক করে নিয়েছেন যে প্রপার ঠিক আছে কি না। আপনি অক্লুশাল প্লেনটাও কিন্তু আপনি ওই যে প্লাস স্ল্যাবের উপর আপনি রেখে আপনি দেখেছেন যে এটা আপনারা যেটা চেক করেন তাই না, আমরা যেটা দেখি কোনো গ্যাপ আছে কি না, কোনো ধরনের অক্লুশাল প্লেনটার মধ্যে কোনো ধরনের আপনার জিগজ্যাগ কোনো কন্ডিশন আছে কি না, বা এটা যে আপনি ক্লাস স্ল্যাবের উপর বসিয়েছেন সেটা দুই দিকেই মানে হচ্ছে যদি একটা ডেঞ্চারের মাঝখান থেকে একটা ইমাজিনারি লাইন যদি আপনি ফ্রন্টাল প্লেনে ড্র করেন তাহলে দুই দিকে ব্যালেন্সটা ঠিক আছে কি না, গ্লাস স্ল্যাবের উপরে ঠিকভাবে এটা সেট হচ্ছে কি না, এগুলো আপনারা চেক করেন না, সব কিছু তো করেন। তো আমি এগুলো রিক্যাপিচুলেট করছি আপনাদেরকে। তো এই চেকগুলি খুব ভালো করে করবেন, করে পেশেন্টের মুখে নিয়ে গেলেন। পেশেন্টের মুখে এখন যখন ইনসার্ট করবেন, ধরেন আপারটা আপনি অক্লুশাল লিম্বটা ইনসার্ট করলেন, ইনসার্ট করার পর পেশেন্ট একসাথে দুইটা কিন্তু করতে যাবেন না। প্রথমে আপারটা করেন, কথা বুঝতে পেরেছেন? প্রথমে আপারটা ঢুকাবেন, আপারটা পেশেন্টের মুখে ঢুকাবেন, মুখে ঢুকানোর পর পেশেন্ট নর্মালি বাইট দিবে। লোয়ার তো তার নেই তাই না, বাইটটা দিবে। বাইটটা দেওয়ার সময় আপনি প্রথমে কি দেখবেন, কি দেখবেন আপনি ফার্স্টেই কিন্তু তার এক্সটার্নাল একটা অ্যাপিয়ারেন্স পাচ্ছেন। আপনি যদি দেখেন যে যদি আপনার রিমটা আপনি খুব বেশি বালজি তৈরি করে ফেলেন তাহলে এইসব জায়গা কী হয়ে যাবে, এবার ফুলে যাবে, একটা বালজিনেস আসবে, একটা লেবিয়াল ফুলনেস আসবে, বাক্কাল ফুলনেস আসবে। তো এই লেবিয়াল ফুলনেস বাক্কাল ফুলনেস মানে হলো স্ট্রেসড হয়ে আছে, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এটা কারেকশন করতে হবে, অবশ্যই কারেকশন করবে। যতক্ষণ না পর্যন্ত একদম এটা প্রপার মানে আমরা ঢুকানোর পরে আমি অনেক সময় দেখেছি অনেক স্টুডেন্ট ফার্স্টে বলে স্যার আমি রিটেনশন দেখবো, স্টেবিলিটি দেখবো। অফকোর্স আপনি দেখবেন, আপনি রিটেনশন টেস্ট করবেন, স্টেবিলিটি টেস্ট, আপনি সব কিছু এটার আগে আপনি বিষয়টা দেখেন যে আপনি জিনিসটা ঢুকাইছেন, আপনি মানে এটা বাইরের থেকে আপনি কী ফিল করতেছেন, এটা লেবিয়াল ফুলনেস হয়ে আছে, বাক্কাল ফুলনেস হয়ে আছে। পেশেন্টকে আবার একটু মানে আপনি ঢুকানোর পর বলে চাচা কি কোনো ব্যথা পাচ্ছেন বা কোনো সমস্যা হচ্ছে, বাবার সমস্যা হচ্ছে বলতে গিয়ে দেখলেন যে এটা সামনে থেকে টপ করে খুলে চলে আসছে। কথাটা বুঝতে পেরেছেন? উনি অ্যান্সারটা দেওয়ার সাথে সাথে তাহলে এখানে আপনার ফ্রেনামের জায়গাটা হয়তো আপনি কি করেছেন, ফ্রেনামের জায়গাটা প্রপারলি আপনি এটাকে স্পেস দেননি, অথবা স্পেস দিতে গিয়ে আপনি বেশি দিয়ে দিয়েছেন, তারপরে লেবিয়াল ফুলনেস রেখেছেন, বাক্কাল ফুলনেস রেখেছেন। বি কেয়ারফুল, এগুলিকে আগে আপনি ঠিক করতে হবে। ফার্স্টেই আমি ঢুকিয়ে রিটেনশন টেস্ট করে ফেললাম, স্টেবিলিটি হ্যাঁ ঠিক আছে, কীভাবে ঠিক আছে। তো বিষয়গুলি মাথায় রাখবেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি খুব ভালোভাবে এগুলি খেয়াল রাখবেন। তো এগুলি ঠিক করবেন, চেক করবেন। তারপরে তার বর্ডারটা দেখবেন। আরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখলেন লেবিয়াল ফুলনেস বাক্কাল ফুলনেস সব কিছু দেখলেন, কিন্তু আপনার ওই যে আপনার ডেঞ্চার ফ্লেঞ্জ যেটা বলে টেম্পোরারি ডেঞ্চার বেজেরও তো একটা ফ্লেঞ্জ আছে। তো সেই ফ্লেঞ্জের মধ্যে ওখানে কিছু আপনার ইরেগুলেটিভ আছে, ওইটা গিয়ে পেশেন্টের মিউকোকিউটিনাস জাংশনে বারে হার্ট করতেছে। চাচা কিন্তু বলতে চাচ্ছে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না। তারপরে আপনি সুন্দর আপনি একটা ভার্টিক্যাল হাইট নিয়ে আপনি কনস্ট্রাকশনে পাঠিয়ে দিবেন। চাচা বলবে যে বাবা আমার তো একটু দেখেন তো এখানে জানি কী হয়েছে। বাহ, মুহূর্তের মধ্যে দেখো এখানে অলরেডি একটা ল্যাসিরেশন তুমি তৈরি করে ফেলবে। তো এই জিনিসগুলি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি নাইস টপিক। আসলে আমি কীভাবে পড়াতে পারছি আমি জানি না, কিন্তু আমি একটুকু নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। মানে প্রস্থোডন্টিক্স, আমি নিজে একদম প্রস্থোডন্টিক্স। এই সাবজেক্টকে পছন্দ করার পিছনে যেমন আমাদের কতজন আর ফলোয়ার আসে, এই যে 19 জন আসছে লাইভ দেখছে, অনেকেই এটা দেখবে না। হ্যাঁ, এইগুলি দেখি কী লাভ করে, স্যার বক করছে প্রস্থোডন্টিক্স, এগুলি কি করবো নাকি?
পরীক্ষার জন্য শুধু পাশ করলেই হয়ে গেল। করুন, পাশ করুন, পাশ করুন। পাশ করে ওই যে আমি প্রথম দিন বলেছিলাম না, প্রতিযোগিতামূলক মানে পরীক্ষাতে আপনার অংশগ্রহণ করতে খুব পছন্দ হয়। আমরা কিন্তু সবাই চাই, আমরা যারা আমরা মানে আমরা এই এখন প্র্যাকটিস করছি, আমরা চাচ্ছি যে আপনারা সব সব সাবজেক্টগুলিকে বিল আপ করেন, আসেন প্রস্থোডন্টিক সাবজেক্টটা তো আসেন, নিজের কেরিয়ার করেন, নিজের কেরিয়ার গড়ে দেখেন আপনি কোথায় যেতে পারেন, করে দেখেন। ছেলে মেয়ে সবাইকে বলছি, হ্যাঁ। তো মানে আমি তো আবার কম্পেয়ার করি অন্য টিচারদের সাথে, আমি তো আমার ক্লাস এই জন্য 4টা নিয়ে আমি এখন নিজে ফেড আপ যে আমি কেন এতবার আমি আপনাদের সামনে আসছি। আমি এক ক্লাসে শেষ করে দিলে ভালো হতো, কারণ আমার তো এত ফলোয়ার হয় না। হ্যাঁ, এটা না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার সাবজেক্ট। যাই হোক, থ্যাংক ইউ ম্যাডাম, জি লিঙ্ক দিয়ে দেন ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে লেবিয়াল ফুলনেস, বাক্কাল ফুলনেস খুব ভালো করে চেক করবেন, এগুলা চেক করবেন যেন কোথায় কোনো ধরনের কোনো পেইন যেন না হয়, কোনো সমস্যা না হয়, পেশেন্ট যেন কোনো কমপ্লেন না দেয়। মানে সে যখন একদম এটা নিয়ে যেন মানে আপনার রিটেনশন টেস্টের আগে খেয়াল রাখবেন, রিটেনশনটা হবে, ভয় পাবেন না। এইটা ফার্স্টে ভয় পেয়ে যান, এই রিটেনশনটা থাকবে, এই মানে স্টেবিলাইজেশনটা থাকবে, কেন থাকবে না, অ্যান্সার করেন আমাকে। আরে আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি গনে গনে একদম হেঁটে যান, রাস্তায় একদম যদি মেপে মেপে হেঁটে যান, রাস্তায় যদি মাথা নিচু করে দেখতে দেখতে হেঁটে যান, তাহলে কোথায় ইট আছে, কোথায় পাথর আছে, কোথায় ড্রেন আছে, কোথায় ময়লা আছে, সব যদি দেখে দেখে আপনি যদি সামনে এগোন, তাহলে কি আপনার আর কোনো আপনার জামা কাপড় নষ্ট হবে? হ্যাঁ, আর যে আপনার কাদায় জামা কাপড় নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, হবে না। বিষয়টা এই জন্য বলছি, আপনি যখন প্রথম থেকে এইভাবে দেখে 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 সুন্দর করে প্রতিটা স্টেপস একদম সুন্দর ফলো করে যখন পেশেন্টের মুখে একটা ট্রায়ালে যাবেন, আমি পার্সোনালি বলি, আমি আমার থেকে আরও অনেক ভালো প্রস্থোডন্টিস্ট যারা এখন হয়েছেন বা যারা জিপি প্র্যাকটিস করছেন কিন্তু প্রস্থের কাজে এক্সিলেন্ট সুপার কাজ করেন, আমি সবাইকে দেখেছি। প্রথম থেকে গুছিয়ে করলে কোনো সমস্যা হয় না, এমনি ঠিক হয়ে যাবে। ভয় পাচ্ছেন কেন? রিটেনশন থাকবে, স্টেবিলিটি থাকবে, ভয়ের কোনো কারণ নাই। শুধু কাজগুলি গুছিয়ে আসেন। আপনি গুছিয়ে আসেন না, হুট করে আপনার কোথা থেকে মডেল একটা আনিয়ে আপনি নিজে একদিন হুট করে একটা টেম্পোরারি বেস বানিয়ে আপনি নিজে জানেন না এটা বর্ডারটা কীভাবে আপনি প্রিজার্ভ করবেন, তাহলে কীভাবে হবে? প্রশ্ন এখন ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ভালো রাখুক বাবা, তোমাদের সবাই ভালো রাখুক। এটা এই জন্য বলছি যে আমরা আসলে সব সাবজেক্টকে রেসপেক্ট করি, তাই না? আমরা চাই যে আমাদের প্রত্যেকটা যে যে সাবজেক্টগুলি আছে আমাদের এই বিটিএসের ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে আমরা নিজেদেরকে গ্রুম করব। আমরা এই কথাটা না বললেই নয়, মানে মাঝে মাঝে আমি ইরিটেট হয়ে যাই যখন আমি কোয়াকদের সাথে যখন কোনো একটা প্রশ্ন নিয়ে কেউ কোনো কথা টথা বলে, মানে আমি নিজেও যদি আগে বলতাম, আমি বলতাম কোয়াকের সাথে আমার তুলনা হবে কেন? এই কোয়াকরা কোন সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দিয়ে আজকে এই পর্যায়ে আসছে জানেন? এই প্রস্থ রিলেটেড সাবজেক্টটাকে, এই প্রস্থ রিলেটেড সাবজেক্ট তারা বসে দেখেন, তারা আমাদের চেম্বারে এসে, আমরা চেম্বারে তাদের অ্যাপ্রন পরিয়ে দিয়ে তাদেরকে চেয়ারে বসিয়ে তাদেরকে পেশেন্টের সঙ্গে ডাক্তার সম্বোধন করে তাদেরকে দিয়ে ক্রাউন প্রিপারেশন করাচ্ছি। আপনার লজ্জা আছে, আমার লজ্জা আছে? এই লজ্জা কাপড় পরলেই হয়? তারপরে কি করছেন? আপনার চেম্বারে বসে আপনি, দরকার কি আপনি যতটুকু একটা ল্যাব করবে, কিন্তু আপনি নিজে একটা ভার্টিক্যাল হাইট নেন। আপনি ভার্টিক্যাল হাইট আপনি নিচ্ছেন না, আপনি পারেন না, কিন্তু আপনি পেশেন্টের সামনে অ্যাটিটিউড করতেছেন কি, পেশেন্টকে বুঝাতে দিচ্ছেন না। সে পারে, আপনি পারেন না। তারপরে আপনাদের লজ্জা রাখবেন। এই ল্যাবের লোকরা এসে, তারা এসে আপনাকে ভাই ডাকে, আপনাকে আপা ডাকে, স্যার ডাকে না, ম্যাডাম ডাকে না, কারণ এই যে আপনি তার উপরে নির্ভরশীল, তাই তারাও আপনার উপরে নির্ভরশীল। রিলেশনশিপ এভাবে ব্রেক হচ্ছে, এইভাবে আমাদের প্রফেশনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমরা আগে নিজেরা ঠিক হই, ঠিক আছে? এই জন্য আমরা আমাদের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদেরকে বলি 5টা সাবজেক্টের উপরে অত্যন্ত দক্ষতা থাকতে হবে। প্রস্থ সব কিছুর সাথে যায়, সব কিছুর সাথে যায়। এগুলি পরে আপনি মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ যদি নামটা শুনে থাকেন, নামটা পড়লে তখন বুঝতে পারবেন। সুতরাং নিজের প্রতি কনফিডেন্ট রাখবেন, এই প্রফেশনটা অনেক উপরে যাবে। তা নাহলে এই প্রফেশনটা কিন্তু আমরা এইভাবে কিন্তু এটাকে এগিয়ে নিতে যেতে পারবো না। এমনিতে এখন কি সমস্যা আছে দেখেছেন তো। আমাদের প্রত্যেকটা ডেন্টাল সার্জন কত কষ্ট করে, কেউ হয়তো এখন এই বিপদের চেম্বার করছেন, কত প্রিকশন মেনটেন করে চেম্বার করছেন, তার নিজের জীবনের রিস্ক নিয়ে এসে চেম্বারে মানুষের উপকারে যাচ্ছেন। আবার আমরা অনেকেই কিন্তু ঘরে বসে আছি, আমরা যেতে পারছি না, আমাদের পরিবার থেকে দিচ্ছে না। অথচ কোয়াকরা দেখেন, এই স্টুপিডরা কিন্তু ঠিকই চেম্বার করে বেড়াচ্ছে। তারা কোনো ধরনের প্রোটেকশন নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না, উল্টা পেশেন্ট উল্টে তাদেরকে মানে প্রায়োরিটি দিচ্ছে। এটা কি ভালো হচ্ছে? কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে না? এগুলির সুযোগ আমরা তো দিচ্ছি। আমরা এই সুযোগ যেন না দিই। আমরা আমাদের চেম্বারে যখন কাজ করব, সমস্ত কাজ আমরা নিজে করব। কেউ আমাকে জিজ্ঞেস করে প্রস্থের কাজের মধ্যে কি আছে,
আজকে জিআই ফিলিংটা যখন মিক্সিং করেন সেটা ঠিকভাবে করেন আপনি, নাকি আপনি অ্যাসিস্ট্যান্ট করে দেয়? একটা ইমপ্রেশন নেন চেম্বারে। আমার এখানে অনেক সিনিয়ররা আমাকে এখানে ফলো করছেন, আমার অনেক কলিগস আছেন, আমি জানি তারা কত ভালো কাজ করছেন। তাহলে নিজের প্রতি কনফিডেন্স থাকলে চেম্বারকে কোথায় নিয়ে যাওয়া যায় এই স্যারদেরকে একটু ফলো করবেন, নিজে কাজ করবেন। আমার অনেক জুনিয়র আছে, তাদের কাজ দেখলে আমি ইমপ্রেসড হয়ে যাই। একটা ইমপ্রেশন থেকে শুরু করে টেম্পোরারি ক্রাউন নিজে মেক করে। আপনারা সেইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করুন। আই এম রিকোয়েস্টিং। আমি এখানে স্টুডেন্ট অনলাইনে আছেন, সরকারি আছেন, প্রাইভেট আছেন, এটা কোনো বিষয় না। আমরা ডক্টর হয়েছে কে কোথার থেকে, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমরা প্রফেশনকে কতটুকু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটার জন্য আমাদের প্রত্যেকটা কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাই আমি প্রস্থে যে এই কথাগুলি বলছি, রিটেনশন স্টেবিলিটি নিয়ে টেনশন করবেন না। আপনি যদি স্টেপ বাই স্টেপস এগিয়ে আসেন, আপনার এমনি রিটেনশন থাকবে, স্টেবিলিটি থাকবে। জাস্ট পরীক্ষার রিটেনশন টেস্টে কীভাবে করতে হয় সেটা বলবেন, আর কীভাবে আপনার স্টেবিলাইজেশন করতে হয় সেটা বলবেন, বাস। ওকে, আপারটা আগে ইনসার্ট করবেন, তারপরে লোয়ারটা ইনসার্ট করবেন। তারপরে লোয়ারটা ইনসার্ট করার পরে আমরা একটা ইন্টার অক্লুশাল, এখানে তো ইন্টার অক্লুশাল ডিস্টেন্সের বিষয় না, কিন্তু ইন্টার অক্লুশাল যে রেকর্ড যেটা আছে আর কি, সেটারও বিষয় আছে। কারণ অনেক সময় যেটা দেখা যায়, ওই যেটা বলেছিলাম যে আপনি তো সালকাস ডেপ থেকে একটা হাইট মেজার করেছেন, আপারে 22, লোয়ারে হচ্ছে আপনার সাপোজ টু বি 18। তো এইটার আগে আমি বলেছিলাম যে রিজ থেকে হাইটটা এবং উইথ এগুলি কিন্তু ভালো করে মেজার, মানে মনে রাখবেন। রিজ থেকে যেমন সামনে যেটা বলেছিলাম না, যেটা হচ্ছে যে 8 to 10 মিলিমিটার, ক্যানন রিজনে 5 to 7। কেন বলছি, কারণ অনেক সময় যেটা দেখা যায় কি যে দুটোর যেটা হচ্ছে 40 মিলিমিটার, যেটা বলছি 40 মিলিমিটার আপনি ইনসার্ট করলেন, তখনও যদি এটা এরকম হয় যে মানে পেশেন্ট কিন্তু লিপটা ক্লোজ করতে পারছে না, তাহলে এখানে হাইটটা আছে। তো এখানে একটা বিষয় আছে যে আপনি আমার একটা কোশ্চেন করতে পারতেন, স্যার আমরা প্রথম কোনটা ইনসার্ট করবো? আমি তো বলে ফেলছি, ফার্স্টে আপারটা বলেছি না। আপারটা ইনসার্ট করার পরে এই সব কিছু দেখার পরে তার প্লেনটাকে খুব ভালো কিন্তু খেয়াল রাখবেন। প্লেন মানে যে অক্লুশাল প্লেনে যে বিষয়টা বলেছি, ইন্টারপিপিল লাইন, আউট হচ্ছে অ্যালাট্রোকাস লাইন। আপনি যখন পেশেন্টের মুখে দিবেন, মানে আসলে এই বিষয়গুলি বিভিন্ন লাইনের সাথে করসপন্ডিংস হওয়ার বিষয়গুলি, এগুলির জন্য কিন্তু 3টা প্লেন, মানে আমরা যেভাবে বলি, আপনার মনে আছে তো? আচ্ছা, আমি একটু কথা বলিনি। ফ্রন্টাল প্লেন কাকে বলে জানেন? ফ্রন্টাল প্লেন, ট্রান্সভার্স প্লেন, স্যাজেটাল প্লেন, মনে আছে তো? ডিসকভারি চ্যানেল তো দেখতেছেন, স্লো মোশন ক্যামেরাতে ওই যে কি একটা প্রোগ্রাম দেখায়, মানে স্লো মোশন ক্যামেরাতে যে এটাকে দেখানো হয়, তাই না? তারপরে ওইখানে আমি কিন্তু একটা প্রোগ্রামে দেখেছি, ডেঞ্চারের উপর একটা প্রোগ্রাম ছিল একবার, এটা ডিসকভারিতে ছিল। ডিসকভারিতে যদি আপনারা সার্চ করে দেখেন তার ইয়াতে ওয়েবসাইটে, তাহলে আপনি কিন্তু পাবেন। একটু দেখবেন, ওখানে একটা কথা ছিল যে আসলে একটা ডেঞ্চার যখন পেশেন্টের মুখে একটা প্রস্থেসিস দেওয়া হয়, তাহলে প্রস্থেসিসের রোটেশনটা কীভাবে হয়। এই যে আমরা ম্যান্ডিবুলার মুভমেন্টস, আমি এখন ম্যান্ডিবুলার মুভমেন্ট চ্যাপ্টারে আমি যেতে পারবো না। ম্যান্ডিবুলার মুভমেন্ট চ্যাপ্টারে গেলে প্রথম একটা কথা আসে যে আসলে 3টা প্লেনে ম্যান্ডিবুলার মুভমেন্টটা হয়, 3টা প্লেনে হয়। ইভেন একটা প্রস্থেসিস মুখে কাজ করছে 3টা প্লেনে হবে, একটা হচ্ছে ফ্রন্টাল প্লেন, একটা হচ্ছে স্যাজেটাল প্লেন, একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। মানে আমাকে যদি এই মাঝখান দিয়ে আমাকে করারটা যদি আমার ঠিক এইভাবে মাঝখান দিয়ে এইভাবে আপনি কেটে ফেলেন, মানে কি প্লেন এটা হচ্ছে ফ্রন্টাল প্লেনে কেটে ফেলেন, তাহলে কিন্তু আমার দুপাশে দুটো জিনিস চলে যাবে। একটা হচ্ছে এই ফ্রন্টাল প্লেনে কাটলেন, একটা চলে যাবে তার রাইটে, একটা চলে যাবে তার লেফটে, মানে একটা রাইট একটা লেফটে, তাই তো? তারপর হচ্ছে এইভাবে দিলেন, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, কিছু বুঝতেছেন? দিলেন এই পাশে দিয়ে দিলেন একটা করে দেই, স্যারের মাথাটা কেটে সামনের দিকে চলে আসবে একটা অংশ, পিছনের দিকে একটা অংশ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আর বললেন এইভাবে কাটাকাটি করার দরকার নেই, এই একদম গলাটারে উড়িয়ে দিলেন একদম স্যাজেটাল প্লেনে কেটে। মাথা চলে যাবে আকাশে সুপিরিয়র, বডি চলে যাবে মাটিতে ইনফিরিয়র। কিছু বুঝলেন? এইভাবে একটু পড়েন, মানে এগুলো মজা করে বলছি, আসলে কী কেন বলছি যে বোরিং না করে এগুলি, এই 3টা প্লেন এগুলি চোখে ভাসাবেন সবসময়। এই 3টা প্লেনেই কিন্তু সব কিছু হয়। ফ্রন্টাল প্লেন, তারপর আমরা কী বললাম, এই ট্রান্সভার্স একটা আছে, একটা হচ্ছে আমরা সেলেটার। তো যাই হোক, এই 3টা প্লেনে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই আমাদের যে প্রস্থেসিস যেটা মুখে দিই আর কি, এই প্রস্থেসিস কিন্তু এই 3টা প্লেনে কিন্তু আলটিমেটলি তার স্টেবিলাইজেশনটা হয়। এই 3টা প্লেনে স্টেবিলাইজেশনটা রাখতে হবে। 3টা প্লেনে স্টেবিলাইজেশন থাকলে প্রস্থেসিসের স্টেবিলাইজেশনটা থাকবে।
এবং এই ম্যান্ডিবুলার মুভমেন্ট যেটা আছে, এই ম্যান্ডিবুলার মুভমেন্ট নর্মালি আমাদের যেভাবে মুভ করে সেন্ট্রিক রিলেশনশিপে প্রসেসিস মুখে দিয়েছেন, প্রসেসিসটা কিন্তু ঠিক সেইভাবেই যেতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যে যখন আপনার দাঁত থাকে না, মানে দাঁত যখন থাকে না, যখন ইডেন্টুলাস, তখন তো অ্যাসেন্ট্রিক রিলেশনশিপটা হয়ে যাচ্ছে, তাই না? মানে হ্যাবিচুয়েটেড, পেশেন্ট যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবে খাবে, সেভাবে মুখের অ্যাক্টিভিটিটা করবে। কিন্তু যখন আবার ডেঞ্চারটা দিবেন তখন আবার আমাদের মতো দেখবেন এখানে সুন্দর এটা 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 চলে আসবে, পেশেন্ট স্মাইল করলে এটা খুব সুন্দর দেখা যাবে, বিষয়টা সেটা না। আর যখন ডেঞ্চার নেই তখন দেখবেন যে এটা একদম লুজ হয়ে আছে, বিষয়টা বুঝতে পেরেছেন? তো ওই যে ওই টিথের অ্যালাইনমেন্টের উপরে, মানে ম্যাক্সিলোম্যান্ডিবুলার টিথের যেই তার কম্বিনেশনটা থাকে, এই কম্বিনেশনের উপরে কিন্তু টিএমজির একটা অবস্থান আছে। যখন এই দাঁতগুলি যখন চলে যাচ্ছে, দাঁতগুলি যখন হারিয়ে যাচ্ছে, তখনই কিন্তু সে বাঁধনহারা হয়ে যাচ্ছে। তো এই বাঁধনহারা জিনিসকে আবার আপনি গরু একবার যদি আপনার ওই যে ছেড়ে দেন, গরুকে আবার ঘরে ফিরে নিয়ে আসতে গেলে রাখালের কি কষ্ট হয়, হ্যাঁ? তো আবার গরু যখন আবার ঘরে আসবে, ঘরে এসে আবার দেখবে যে আগে আবার ঘর ঠিক আছে কিনা, আগের মতো আছে কিনা, নাহলে আবার ঘরের মধ্যে তিরিং বিলিং শুরু করবে। এই ডেঞ্চারও তাই করবে। এই ডেঞ্চারের বেজের সাথে টিথের অ্যালাইনমেন্টটা এমনভাবে হতে হবে যেন ওই ওই যে থ্রি প্লেনে যে ম্যান্ডিবুলার মুভমেন্ট, সেই মুভমেন্টের যেন সে কোনো হ্যাম্পার না করে। হ্যাম্পার করলেই কিন্তু মুখ থেকে সে প্রসেসিস আউট করে দিতে চেষ্টা করবে। আমি এই কথাটা শুধু কমপ্লিট ডেঞ্চারে কেন বলবো, ফিক্সড পাশের ডেঞ্চারে যাবেন সেখানেও কিন্তু এই বিষয়টা আছে, সেখানেও বিষয়টা আছে। তো সেখানে ফিক্সড, সেখানে তো লাগিয়ে ফেলেছেন সিমেন্ট দিয়ে, তাই ভাবছেন যে দাঁতের উপর তো আমি ক্যাপ করিয়ে ফেলছি, অক্লুশন মেনটেন করার কী দরকার, দিলাম। ওই পেশেন্ট বলে উঁচু লাগে, গ্রাইন্ডিং করে দিলাম, লাগে উঁচু লাগে না, লাগে না, এখন কোনো সমস্যা না, লাগে না। তা আপনি এমন ক্রাউন করে দিলেন যে পেশেন্ট ওই ক্রাউন যেটা করেছেন সেখান থেকে একটা ভাতও খেতে পারে না, ভাত কামড় দিয়ে দিবে। আপনি ফাংশনাল কাপস নন ফাংশনাল কাপস কিছুই রাখেন নাই, পেশেন্ট কিন্তু হ্যাপি করে দিচ্ছেন, পেশেন্ট হ্যাপি হয়ে গেছে, আর লাগে না তো, হ্যাঁ ডাক্তার সাহেব এক্সিলেন্ট, ভালো একটা ক্যাপ হয়েছে, কিন্তু পেশেন্ট ওই দাঁতের কোনো ইউজ নেই। তো আপনার মেন্ডিবলের যে একটা মুভমেন্টসের গাইডলাইনের মধ্যে টিথের যে প্রত্যেকটা ট্রান্সপোসের রিলেশনশিপ, এটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আপনি বলবো সেটা কোনো রিলেশন নাই, তাই তো বি কেয়ারফুল, সব কিছু মাথায় রাখবেন। এবার আসেন, আপনি ভার্টিক্যাল হাইট নিয়েছেন। ভার্টিক্যাল হাইট নেওয়ার যে 3টা মেথড আছে, আমি এর মধ্যে একটা মেথড নিয়ে একটু কথা বলি, সেটা মনে আছে তো? খুবই সিম্পল, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই মানে ফার্স্টে হচ্ছে যে আপনি টিপ অফ দ্য নোজ, এখানে একটা আপনি ডট দিবেন, তারপরে চিনে এখানে একটা ডট দিবেন, এই মেজারমেন্টটা নেবেন। এই মেজারমেন্টটা আপনি নেওয়ার সময় ওই যে বারে বারে কথাটা ঘুরে ফিরে আসছে, একদম ট্রু সেন্ট্রিক রিলেশন নিতে হবে। নেওয়ার জন্য কী কী পন্থায় আপনি পেশেন্টকে এই পর্যায়ে আনতে পারবেন ফিজিক্যালি, তাহলে এটা খুব ভালো করে পড়বেন এবং ওইটা পেশেন্টের উপরে ইমপ্লিমেন্টেশন করবেন। করে যদি আপনি হাইটটা নেন, এটা নিয়ে যদি আপনি পাচ্ছেন সাপোজ টু বি 56 মিলিমিটার, কত বলেন 56, এরপরে আপনি আপারের রিমটা ঢুকান। হ্যাঁ, আপনার কারেক্টেড ড্রিম, আমি কিন্তু রিম কারেকশন করার পরে কথাগুলি বলছি। ফার্স্টেই রিম ঢুকিয়ে কিন্তু মেজারমেন্ট নিয়ে নেবেন না, যে পেশেন্ট প্রথমে আসলে আর সাথে সাথে শুরু করে দিলেন, আগে রিমের কারেকশন নিয়ে আসেন, তারপরে ওগুলিতে যান। তো তারপরে যেটা হচ্ছে যে এই কারেক্টেড রিমটা ঢুকাচ্ছেন, তারপরে ঢুকালেন, লোয়ারটা ঢুকালেন, ঢুকানোর পরে তারপরে যেটা হচ্ছে যে আপনি এখন এটা নেন। হ্যাঁ, আপনি এই আবার তাকে ওই আগের কন্ডিশন যেভাবে রেখেছেন রিল্যাক্স কন্ডিশনে এনে তাকে আবার মেজারমেন্টটা নেন। মেজারমেন্টটা নিয়ে যদি আপনি দেখেন যে এই মেজারমেন্টটা আপনি যেটা নিয়েছেন যে 50 কত বললাম, যে 56, তাহলে এখন যেটা নেবেন সেটাও এরকম আপনার 56-এ আসতে হবে। আপনার 56-এ আসতে হবে, কথাটা মাথায় রাখবেন, যা নিয়েছেন তাই আসতে হবে। আমি 56 যেহেতু নিয়েছি তাই আমি 56-এ বলেছি, 56 আসতে হবে। তো 56 যদি না এসে কম আসে তাহলে তো বুঝতে পারতেছেন কী করতে হবে, বেশি আসে তাহলে কী করতে হবে সেটাও বুঝতে পারতেছেন। সব কিছু করলেন, সব কিছু করে সাপোজ দিলেন আপনার 56 আসছে, দেন আপনি এখন কি করবেন বলেন? এখন কি করবেন বলেন দেখি, একটু শুনি, আপনাদের থেকে শুনি। সব খালি পড়াতে ইচ্ছা করে, কিছু শুনতে ইচ্ছা করে। আমি এত ভালো টিচার না, অ্যান্সার না করলে ভালো লাগে না। বলেন, যে কয়েকজন আছেন, 24 জনকে তো দেখতে পাচ্ছি, কি করবেন এখন? এই 56-এ বের করে নিয়ে এটা কি ইন্টারঅক্লুশাল মানে রেকর্ডে আপনি নিয়ে নেবেন, নাকি এর মধ্যে কিছু করতে হবে? কোনো স্পেস বের করতে হবে। এই স্পেসটার নাম কি? এখান থেকে একটা স্পেস বের করতে হবে, সেই স্পেসটার নাম হচ্ছে ফ্রি স্পেস। ঠিক আছে, এই স্পেসটার নাম হচ্ছে ফ্রি স্পেস। এই ফ্রি স্পেসটাকে আপনাকে বের করে নিতে হবে। তো ফ্রি স্পেসটা আপনি কেন বের করবেন? কারণ আমরা যে এখন যেটা নিয়েছি
সেন্ট্রিক রিলেশনে রেখে আমরা এখন 56 আমরা মেজারে চলে আসছি। তাহলে এই 56 যেটা আমরা লাস্ট এই বিম রেখে মেজারে আসছি সেটা হয়ে গেছে সেন্ট্রিক অক্লুশন। দ্যাট মিনস এখানে একটা করসপন্ডিং করে দিই, ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট, ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট অক্লুশন। দুটোর ডেফিনেশনে অনেক সময় জিপিটিটা একটু অন্যরকমভাবে বলতে হয়, কিন্তু বেসিক্যালি ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট এটা মানে কি, সেন্ট্রিক কি রিলেশন, আর ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট অক্লুশন সেন্ট্রিক অক্লুশন। সাইমালটেনিয়াসলি টার্মগুলো এইভাবে আসে, এইভাবে একটা আপনার সাথে কোরিলেট করে। তাহলে আমার দুটো ক্ষেত্রে যে ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট, ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট অক্লুশন, দুটো ক্ষেত্রে আমরা এখন কি বের করে নিব, ফ্রি স্পেস বের করে নিব। কতটুকু বের করবো ফ্রি স্পেস? আমি আমারও কিছু স্টুডেন্টকে মানে কোশ্চেনে অ্যান্সার আমি দেখছি, স্যার বের করবো স্যার, এই তো একটা স্যার বের করলে হলো, একটা বের করলে হলো, আপনারটা বের করেন। এই যে আমি আপনার কথা বলছি দেখেন, এখন আমি কিন্তু আমার লিপটা সিল আছে, এখন এই যে লিপটা সিল আছে, আপনি কি ভাবতেছেন যে আমি কি এইভাবে প্রতিটা দাঁতের সাথে দাঁতে খুব কন্ট্যাক্ট রেখে আমি লিপ সিল করেছি? এরকম ঢোক গিলে আমি এই কথা বলেছি? আমি নর্মালি লিপটা সিল করেছি, আমার কিন্তু টুথের কোনো কন্ট্যাক্ট নেই, আমি নিজে ফিল করছি কোনো কন্ট্যাক্ট নেই, কিছু দাঁত ছাড়া। যাই হোক, ইন্টারেস্টিং। তো এখন আমরা ফ্রি স্পেসটা বের করবো। ফ্রি স্পেস বের করার জন্য যে পদ্ধতি আছে সেভাবে পদ্ধতি বের করবেন। আমরা কমিয়ে নিব, লোয়ারটার থেকে আমরা 2 মিলিমিটার কমিয়ে দেবো, 2 মিলিমিটার কমিয়ে আবার আমরা হাইটে আসবো। আপনার 56 নিয়েছেন, এখন ফ্রি স্পেস 2 to 3 মিলিমিটার কমিয়ে তারপরে এটা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা সুন্দরভাবে এখানে আবার কি করতে হবে, যে আমার কাজ শেষ না, আপনার কাজ শেষ হয়নি। এখানে আপনি এখন মিড লাইন ড্র করবেন, মিড লাইন, ক্যানেল লাইন, মিড লাইন, ক্যানেল লাইন, হাই লিপ লাইন। মনে থাকবে কি কি বলেছি? মিড লাইন, ক্যানাইন লাইন, হাই লিপ লাইন, এগুলি ড্র করতে হবে। খুব ভালো করে সুন্দর করে ড্র করবেন, মার্কিং করবেন। মার্কিং করে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে দুটোকে একত্রিত করে বের করে নিয়ে আসতে হবে। এগুলি নিয়ে কথা বলতে গেলে আমার আসলে মানে কি আর কিছু বলার নেই। মানে আমরা টিচাররা আমাদের এগুলো অনেক সময় নিয়ে পড়াতে হয়। টিচিং প্রফেশন অনেক কঠিন, বিশেষ করে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো অনেক পরিশ্রম দিতে হয়। তাই আমাদের প্রস্তুতিকে অনেক ভাস্ট একটা সাবজেক্ট, পড়ানো একটু টাফ। তো এখানে যেটা হচ্ছে ওই যে আমরা স্টেপলার দিয়ে করি, দেখবেন আমরা স্টেপলার আছে না, মানে যেটা মানে আমি আর কি বলবো, এটা আগেও ছিল, বই ছিল, স্টেপলার দিয়ে এটা করা হয়। তো আমরা সেটা না করে আমরা 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 আরেকটা পদ্ধতি করতে পারি। আমরা এটা কোথায়, পদ্ধতিটা কোথায় এখানে আছে কিনা দেখি। কথা ক্রেস অ্যান্ড নচ, আমরা একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, এটা এখানে বলা কিছু নেই, এগুলি পরে আপনি ইয়ে করতে পারবেন। বেসিক্যালি আমাদের বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়ালের নাম শুনেছেন? বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল, এই বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন করেও কিন্তু আমরা এটা সুন্দর নিয়ে আসতে পারি। ঠিক আছে, বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন করে দুটোকে একত্রিত করে আপনি একদম প্রপারলি মুখ থেকে বের করে নিয়ে আসতে পারেন। স্টাপলার দিয়ে যখন আমরা নিয়ে আসি অনেক সময় কিন্তু আমাদের এটা ইয়া হয়ে যায়, আমরা যখন বের করে নিয়ে আসার পরে এটাকে হ্যান্ডেল করি তখন অনেক সময় নষ্ট হয়ে যায়। এই যে নিক অ্যান্ড নচ, এই যে স্নিগ্ধা খুব সুন্দর করে বলছে, থ্যাংক ইউ, ও আমার ডিরেক্ট স্টুডেন্ট, আমার রাইট? স্নিগ্ধা আফসারাও আমার স্টুডেন্ট, তো সিবিএমসি, রাইট, থ্যাংক ইউ। সো এই যে নিক অ্যান্ড নচ পদ্ধতি করে তারপর ইন্টারঅক্লুশন, সরি এই যে বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল দেন, বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল পড়ে নেবেন ভালো করে কী কী আছে। কারণ এগুলি যখন এখন নিউ ডেন্টিস্টে দেখছেন না, যে বলছেন ডেন্টিস্ট চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বাইক রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল চলে আসছে। এখন এগুলি দিয়ে কিন্তু আমরা মানে এই যে আমাদের সমস্ত বাইট আমরা নিয়ে থাকি। পেশেন্টের অক্লুশন মানে অক্লুশনের রেকর্ডটা আমরা বাইট রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল দিয়ে নিই। অনেক সময় যেটা দেখা যায় যে একটু কথা বলে না বলে নয়, আমরা ওই যে মডেলিং ওয়ার্কস আছে সেটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় আমরা বাইট রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল ইউজ করি। এখন মডেলিং ওয়ার্কস কিন্তু না, এর থেকে আরও অনেক কিছু আছে। এর মধ্যে একটা হচ্ছে ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এটাও কিন্তু বাইট রেজিস্ট্রেশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, আরও আছে, আমি ওগুলো নাম বলছি না, মানে আমি সহজলভ্য করে বলি যেগুলো হাতের কাছে ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল তো একসময় ইউজ করবেন, সুতরাং সেটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা আর্টিকুলেশন করলাম, হ্যাঁ মানে আমরা ইয়েটা আর্টিকুলেশন করলাম, পরে এখন যেটা করতে হবে এটা এখন আর্টিকুলেটরে ট্রান্সফার করতে হবে। আর্টিকুলেশন না মানে আর্টিকুলেশন মানে আমরা ম্যাক্সিমাম ম্যানিভার যে রিমটা আছে রিমটাকে আমরা আর্টিকুলেট করলাম। তো কিন্তু ট্রু আর্টিকুলেশনটা হচ্ছে যখন আমরা এটাকে
সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর ট্রান্সফার করবো, তাই না? যেটাকে আমরা মাউন্টিং, মানে মাউন্টিং, আমরা মাউন্টিং, ঠিক আছে, মাউন্টিং অন দ্য আর্টিকুলেটর, হ্যাঁ, এই টার্মটা আছে, মাউন্টিং অন দ্য আর্টিকুলেটর। মাউন্টিং অন দ্য আর্টিকুলেটর হওয়ার জন্য আমাদের কী কী লাগবে, সেটা হচ্ছে মেক্সিলারি অক্লুশাল রিম উইথ দ্য কাস্ট, ম্যান্ডিবুলার অক্লুশাল রিম উইথ দ্য কাস্ট, তারপর হচ্ছে মিন ভ্যালু আর্টিকুলেটর, ডেন্টাল ক্লাস্টার, রাবার বল, মিক্সিং স্পেচুলা, ওয়াক্স স্ন্যাপ, ওয়াক্স কার্বার, মডেলিং প্লে, লং থ্রেড, তারপরে হচ্ছে আমাদের পেট্রোলিয়াম জেলি, ব্রাশ, এসব লাগবে। এটাও স্যার খুব সুন্দর করে আপনাদেরকে পড়িয়েছেন, হ্যাঁ, খুব সুন্দর করে পড়ে। ফরাদ, তুমি কি লাইনে আছো? ফরাদ, ফরাদ কোহলি লাইনে আছো? কয়টা বাজে একটু দেখো, মানে একটু একটু আমাকে বলো। তারপরে হচ্ছে যে আর্টিকুলেশনটা কয়টা বাজে? 11:42। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ করে দিতে হবে। তো আর্টিকুলেশনটা করলে, আর্টিকুলেশন করার পরে এবার টিথ সিলেকশনে যাবে। টিথ সিলেকশন নিয়ে আমি আর কিছু বলছি না, এটা নিয়ে তোমাদের ক্লাস হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে তোমাদের ক্লাস হয়েছে, টিথ সিলেকশন নিয়ে। জুবাই একদম 11:42। ওকে, থ্যাংক ইউ। টিথ সিলেকশন নিয়ে তোমাদের ক্লাস হয়েছে, কীভাবে তোমরা টিথ সিলেক্ট করবে, এগুলো আমরা স্যার সব কিছু বলেছেন সুন্দর করে। করলে তাহলে টিথ সিলেকশন করলে তো আমাকে একটু বলো, টিথ সিলেকশন নিয়ে কিছু বলবো আমি, মানে বলার আছে, বলতে গেলে তো আমি শেষ করতে পারবো না। আমার সাথে একটু কথা বলো প্লিজ, শেয়ার করো। এটা 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 কি পড়ানো হয়েছে না তোমাদের? কীভাবে টিথটা সেটিং করবে, কি করবে, হ্যাঁ? ফার্স্টে যেটা সেটা হচ্ছে যে টিথ সিলেকশনের আগে অবশ্যই তার মানে পেশেন্টের ওটা তো আগে চেক করবেই। ওই যে যেটা মনে আছে কি না, বলেছিলাম যে তার ছবিটাও কিন্তু কথা বলে, যে তার যে রেকর্ডগুলি রাখা আছে, তার টিথগুলি কীরকম, কারণ টিথের একটা বিষয় আছে, টিথের স্মল, মিডিয়াম, তারপরে হচ্ছে লার্জ সাইজের বিষয় আছে, তারপরে টিথের কিন্তু তোমার আটটা বিষয়, তিনটা জিনিস মনে রাখো, একটা হচ্ছে বাক্য লিঙ্গুয়াল উইথ আছে, তারপরে হচ্ছে, তাই না, বাক্য লিঙ্গুয়াল যে উইথ, তারপরে হচ্ছে যে তোমার মেসোডিস্টাল উইথ, তাই না, হ্যাঁ, তারপরে ইনসাইজাল সার্ভাইকাল যে উইথ, যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, তিনটা জিনিস বলেছে মনে থাকবে তো, বাক্য লিঙ্গুয়াল, তারপর হচ্ছে মেসোডিস্টাল, তারপর হচ্ছে যে অক্লোশো ইনসাইজাল, এগুলো কিন্তু একটা বিষয়, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা সাইজ শেপের একটা বিষয় থাকে। তুমি তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যখন তুমি ফার্স্টে যখন 6টা দিক যখন তুমি বসাবে সামনে, যখন 6টা দিক অ্যালাইন করবে আপারের ক্ষেত্রে, তো অ্যালাইন করার সময় তুমি তো মা ইয়াসিন, না মা আমি সঠিক জানি না। তো যেটা হচ্ছে যে এখানে যে মিড লাইনটা যেটা ড্র করবে, মিড লাইন ড্র করলে তারপরে সেন্ট্রাল ইনসাইজে দুটো বসাবে মিড লাইনের দুপাশে, তারপর হচ্ছে ল্যাটারাল ইনসাইজার বসাবে, তারপরে ক্যানাইন বসাবে। একটু খেয়াল করে দেখো কথাগুলি কেন বলছি। তো ক্যানাইন বসাবে, ঠিক আছে, বেদওয়ান ফেরদৌস, এত পরে আসছো কেন? এগুলি ঘুম ভাঙে না নাকি? ও আমার স্টুডেন্ট ছিল, মাই বিলাভ স্টুডেন্ট, আই লাইক দ্যাম, ওদেরকে আমি একসময় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো সেটা হচ্ছে যে এই 6টা দাঁত যে এখানে বসাচ্ছ, এই মিড লাইনের এই পাশে 3টে, এই পাশে 3টে, এখন 6টা বসাতে গিয়ে ওই যে বললাম, এই যে সাইজ শেপের কথা বললাম, আমার লাগবে মিডিয়াম সাইজ, তুমি আমাকে দিয়ে দিছো লার্জ, দিয়ে 6টা বসাইছো, এখন পুরোপুরি আমার ক্যানান যে লাইনটা আছে সেই লাইনে টিপ, ক্যানাল লাইনে বরাবর টিপ বসার কথা, অলরেডি টিপ আমার ক্যানাল লাইন থেকে আরও ডিস্টালি 2-4 মিলিমিটার ডিস্টালি চলে গেছে, হবে? খালি টিতে অ্যালাইন করলে হয়ে যাবে? আমি ছোট মানুষ, আমার এরকম একটা বিগ সাইজের দাঁত দিয়ে দিলাম, হাসিটা দিলাম, নর্মালি হাসি দিলে ক্যানেনটা একটু শো করার কথা, ক্যানেন আর শো হচ্ছে না, বরং ক্যানেন গিয়ে আমার এখানে বারে বারে পিঞ্চ করতেছে, হবে? বাক্কাল করিডোর মেনটেন হবে? বাক্কাল করিডোর মেনটেন হবে? নাম শুনেছো না বাক্কাল করিডোর? সো এগুলি কিন্তু মাথায় রাখতে হবে, সাইজ শেপ কন্ট্রোল এইভাবে নিয়ে। তারপরে হচ্ছে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইন্টার অক্লুশাল ডিস্টেন্স, আবার কথাটা বলেছিলাম, ইন্টার অক্লুশাল ডিস্টেন্স, ওইটাও আবার মেনটেন করতে হবে। ওই যে দেখো অক্লুশো ইনসাইজাল হাইট বলছি, সেটারও বিষয় আছে, ইন্টার অক্লুশাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। উপরটা এমনভাবে বসিয়ে ফেললা, নিচেরটা বসানোর জায়গায় পাচ্ছ না। উপরের ম্যাক্সিলারি অ্যালাইনমেন্ট এত সুন্দর করে ফেলছো পেশেন্টের, এক্সিলেন্ট, কারণ তুমি তো পেশেন্টের মুখে একটা আল দিয়ে দিয়ে করতেছো না, তুমি তো আর্টিকুলেটরে করতেছো, বা আর্টিকুলেটরও তুমি মাঝে মাঝে চেক করো না। নিয়ম হচ্ছে এক একটা দাঁত অ্যালাইন করে প্রত্যেকবার আর্টিকুলেটরে বসে আবার চেক করতে হয়, সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর, ঠিক আছে? স্যার খুব সুন্দর করে পড়েছেন ডক্টর সালাউদ্দিন আল আজাদ, আমি ফলো করেছি, এভরিথিং ক্লিয়ার করেছে।
সো এগুলি কিন্তু মিস করা যাবে না। পরীক্ষাতে এগুলো কিন্তু জিজ্ঞেস করে অ্যালাইনমেন্ট কীভাবে করছেন, তারপরে কোন প্লেনের সাথে কি না কি মুখস্থ করে ফেলবেন। এগুলো আমাদের মুখস্থ করতে হয়েছে। তারপর মুখস্থ করার পর তারপর সেটা নিজের চোখে ভাসাবেন, কাজের মধ্যে নিয়ে আসবেন। কিন্তু বেসিক কিছু কথা বলে দিচ্ছিলাম যে এইভাবে 6টা দাঁতকে আপনি প্রপারলি আপনি এই পজিশনে বসাতে পারবেন কিনা, তার সাইজ শেপটা ভালো মেনটেন রাখবেন। আর পিছনের ক্ষেত্রে কী বলেছি মনে আছে তো? ওই আরেকটা কথা যে লোয়ারের আগে উপরে 6টা বসাবেন, তারপরে নিচে 6টা বসাবেন। উপরে সামনে 6টা, তারপর নিচে 6টা বসাবেন। বসিয়ে কিন্তু সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা করে তারপর কিন্তু দেখবেন যে আপনি কি বেশি লেবিয়ালি বসিয়ে ফেলেছেন কি না। তো লেবিয়ালি বসানোর বিষয়টা এখানে যদি আসে, ওখানে একটা কথা ছিল মনে আছে তো? আমাদের নর্মালি অ্যান্টেরিয়র অক্লুশাল প্লেনটা আমাদের ইনসিসিভ পেপার থেকে 8 to 10 মিলিমিটার, মানে ইনসিসিভ পেপিলা থেকে 8 to 10 মিলিমিটার সামনে থাকে। তাই মনে আছে তো? সেটা অবশ্যই মনে আছে বা মনে করেন তো? ওইভাবে তো আমরা টিথ অ্যালাইন করবো। তাই বলে আমরা একদম লেবিয়ালি নিয়ে আসবো, তা কিন্তু হতে পারবে না। সুতরাং এটা মাথায় রাখবেন। সব কিছুর মধ্যে একটা বলে না, সব একটা ইয়ে আছে, মেজারমেন্ট আছে বা একটা সৌন্দর্য আছে। তারপরে হচ্ছে যে আপনার ওই যে আরেকটা কী বলি, মানে ওভারবাইট ওভারজেট, মানে ভার্টিক্যাল হরিজন্টাল ওভারলিপিং যেটা আছে, মানে ইয়াতে বাইট দিলেন, বাইট দিয়ে আপনি দেখলেন আপনি লোয়ারের দাঁত এমনভাবে বসিয়ে ফেলেছেন যে লোয়ারের ইনসাইজার লেস গিয়ে আপনার আপারের একদম মানে সার্ভিক্যাল 1/3 গিয়ে আপনার ইমপিঞ্চ করতেছে। তাহলে কীভাবে হবে? তো এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, এগুলিকে অবশ্যই মাথায় নেবেন। আর্ট করবেন, আর্ট মানে আর্ট যেভাবে করেন ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজগুলো অনেক সুন্দর হবে। তো যাই হোক, তারপরে যেটা করবেন, এই যে সামনে অ্যান্টেরিয়র, তারপরে লোয়ার অ্যান্টেরিয়র, তারপরে হচ্ছে লোয়ার পোস্টেরিয়র, তারপরে হচ্ছে লোয়ার পোস্টেরিয়র, তারপরে আপার পোস্টেরিয়র। এই লোয়ার পোস্টেরিয়র করার সময় শুড বি ফলো দ্য কাস্পিড রেক্টোমোলার লাইন, শুড বি ফলো কাস্পিড রেক্টোমোলার লাইন। কোনোভাবে কিন্তু এদিক সেদিক করা যাবে না। ওখানে এসে ওই যে সামনেরটা রংধনুর মতো হয়েছে, পিছনেরটাও এরকম ইউ শেপ একটা সুন্দর একটা শেপ নিয়ে বলুন, স্যার কি সুন্দর হয়েছে না? হয় নাই। এই সুন্দর দিয়ে কিছু যায় আসবে না। পেশেন্টের মুখে ভালো কাজ করতে হবে, সেটার জন্য কাস্পিড রেক্টোমোলার লাইন ফলো করতে হবে। টিপ অফ দ্য ক্যানাইন through the buccal cups of the premolars and molars up to the anterior border of the ramus. Compensating curve. Remember? Okay. তাহলে ঠিক আছে, টিথ অ্যালাইনমেন্টের থেকে বেরিয়ে আসলাম। কালারটা দেখে নেবেন। এখানে একটা কোশ্চেন হঠাৎ মনে পড়েছিল, ফার্স্ট ক্লাসে একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার কালারে কী প্রয়োজন আছে? কালারের দরকার আছে তো। এই যে আমার তো দাঁত দেখতে পাচ্ছেন, আমি তো একটা ফিলিং করেছি, আমার এক জুনিয়র খুবই রিনাউন্ড ডেন্টিস্ট, সো প্রমিসিং ডেন্টিস্ট ইন আওয়ার ডেন্টাল ব্যাকগ্রাউন্ড। তো সে আমাকে আমার জুনিয়র সে আমাকে ফিলিংটা বলছে, তো আমি কালারটা ম্যাচ করি নাই, তাই না? তো এখন বললেন স্যার ফিলিংয়ের কালার ম্যাচ হবে, ডেন্টারের আরে কী বলছেন আপনি শেড গাইড সম্বন্ধে আইডিয়া আছে তো? শেড গাইডে আছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল কিছু শেড গাইড আছে। সে শেড গাইডে অনেক কালার আছে, A1, A2, A3, A4, B1, B2, B3, B4, C1, C2, C3, C4, D1, D2, অনেক কালার আছে। ইন্টারেস্টিং, ডেন্টিস্ট অনেক মজা। তো যাই হোক, অ্যালাইনমেন্ট করে ফেললেন, খুব সুন্দরভাবে অ্যালাইন করলেন। করার পরে এবার আপনি কী করবেন? অ্যালাইনমেন্ট করলেন, সব কিছু করলেন, তার রিলেশনশিপ মেনটেন রাখলেন, সেন্ট্রিক অ্যাসেন্ট্রিক রিলেশনশিপ সব সুন্দরভাবে খেয়াল করলেন, কোথাও আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হলো না, আলহামদুলিল্লাহ। মানে আপনি খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছেন। এখন কি করবেন? পেশেন্টের মুখে কি একটু ট্রাইন বা ট্রায়াল দিবেন, নাকি বলবেন ট্রায়ালের দরকার কি, আর্টিকুলেটরে তো ট্রায়াল বানিয়ে ফেলে? নো, অফকোর্স আপনাকে একটা চ্যাপ্টার আছে ট্রাইন। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট রিগার্ডিং ইউর ভাইবা কোশ্চেন্স অর ক্লিনিক্যাল কোশ্চেন্স। এটা স্যার খুব পছন্দ করে, জিজ্ঞেস করে থাকে ট্রাইনের বিষয়টা। সো এবার এই ডেঞ্চারটা পেশেন্টের মুখে নেবেন, পেশেন্টের মুখে নিয়ে সুন্দর এই মানে ওয়াক্সআপ ডেঞ্চার, ওয়াক্সআপ যে ডেঞ্চারটা আছে, ওয়াক্সআপ মানে একটা এটা ওয়াক্সের উপরে দাঁত বলে বসানো, তাই না? ঠিক আছে, আচ্ছা। তো এই ওয়াক্সআপ যে ডেঞ্চারটা আছে এটা পেশেন্টের মুখে নিয়ে যাবে। এই যে দেখেন এখানে একটা জিনিস, এই যে ওভারল্যাপের কথাগুলো বলছি, স্যার সব বই থেকে বলে, আমার কথা কেউ বিরক্ত হবে না যে স্যার কোথা থেকে, এই যে দেখেন, এই যে ওভারল্যাপের কথা বলছি। এখানে একটা কথা সুন্দর, অ্যান্টেরিয়র ভার্টিক্যাল ওভারল্যাপ ইজ 0.5 to 1 মিলিমিটার, হরিজন্টাল ওভারল্যাপ ইজ 1 to 2 মিলিমিটার। ওভারল্যাপটা যদি এইভাবে না করেন ঠিকভাবে, যে ওভারল্যাপ যদি বেশি হয়ে যায় আবার কম হয়ে যায়, তাহলে আলটিমেটলি অ্যালাইনমেন্টের কোনো মানই হয় না, বুঝতে পারছেন? তারপরে আরেকটা ছবি দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন ক্যানানের পর দেখছেন কি বলছি, এই যে কাস্পিড, খেয়াল করে দেখেন, এগুলো খেয়াল করেন।
হুম এই যে এইটা যেটা এই যে লোয়ারে কাসপিড রেট্রোমোলার লাইন যেটা আছে দ্য ম্যান্ডিবল অক্লুশন লাইন, এই যে দেখেন, এই যে দেখেন লোয়ারে কাসপিড রেট্রোমোলার লাইন যেটা আছে, আগে তো এখানে দাগটা বসাবেন, লোয়ারে পোস্টিরিয়র বসাবেন, লোয়ারে পোস্টিরিয়র বসিয়ে আপারও কিন্তু সেই বরাবর আপনি লাইনটা ড্র করে নেবেন, লাইনটা ড্র করবেন, এবার লোয়ারটা কম্পেনসেট করে লাইনটা ড্র করে নেবেন, এখানে এই কথাটা বলা আছে। তারপরে হচ্ছে লোয়ার লাইন এক্সটেন্ড পোস্টেরিয়রলি অ্যান্ড ট্রান্সফার টু দ্য আপার কাস্ট। তারপরে লোয়ার লাইনটাকে কী করবেন জানেন, এটা একটা টেকনিক আছে। লোয়ার লাইনটা যখন ড্র করবেন না, ওই যে বললাম না এন্টিরিয়র বর্ডার অফ দ্য রেমাস, এই ইন্ডিলেবল পেন্সিল দিয়ে টান দিয়ে কাস্টের পিছন দিকটা, এই জন্য বলেছি কাস্টের পেরিফেরি মেজারমেন্টটা কত ইম্পর্টেন্ট। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, আজকে আমিও যেরকম অসুস্থ, আমার ক্যামেরাও ঠিক বারে ধরে যাচ্ছে, আজকে ক্লাসটা আমি খুব এফেক্টিভ, আমি কী করে যাই না। তো যাই হোক, আমি আজকে শেষ করতেছি, আমার অল্প কিছুক্ষণ সময় দিন আমাকে, আমি আপনাদেরকে মোটামুটি আমার পড়া যতটুকু আমি শেষ করে দিচ্ছি, বাকি কিছু থাকলে আপনার অন্য টিচারদের কাছ থেকে জেনে নিয়ে ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে যে ওই যে কাস্ট যেটা আছে, কাস্টের পিছনের জন্য লাইনের একটা এক্সটেনশন যায়, তাহলে ওই এক্সটেনশন যেটা লোয়ারে গেল সেখান থেকে এবার ওই বরাবর আপারে কিন্তু আপনি লাইনেরটাকে করে নেবেন, মার্কিং করে নেবেন। তাহলে ওই আপারে যদি এই নিচের লাইনটা যদি আপারে মার্কিং করেন, সেখান থেকে আবার আপনি লাইনটা ড্র করে নেবেন। টেকনিক আছে, এই টেকনিক ফলো করলে সুপার অ্যালাইনমেন্ট হয়, সুপার অ্যালাইনমেন্ট। চলেন, সব কিছু করে ফেলছে। আচ্ছা শুনেন, আপনি ওক্লুশন রিং ফেব্রিক মানে এখন ওয়ার্কস্টপ ডেঞ্চার করেছেন, ডেঞ্চারটা কি অ্যাব্রোথেব্রো রাখবেন নাকি একটু সুন্দর পলিশ করবেন না, চকচকে করবেন? একটা ওয়ার্কস্টপ ডেঞ্চারকে এমনভাবে পেশেন্টের কাছে নিয়ে যাওয়া যায়, বিশ্বাস করুন পেশেন্ট দেখলেই বলে, বাবা আজকে তো আমার কাজ শেষ না, আপনি তো বানায় ফেলছেন। এই কথাটা শোনার চেষ্টা করবেন, সবাইকে বলছি এই কথাটা শোনার, পেশেন্ট দেখবেন বাবা এর হয়ে গেছে তো, এত সুন্দর বানাইছেন, এত সুন্দর, এটাকে চকচক করে নিয়ে যাওয়া, এত সুন্দর, মানে পেশেন্ট দেখলেই ভাববে। এবং এইটাই হচ্ছে তোমার আসলেই একটা ভালো মানে অ্যাকসেপ্টেন্স টুয়ার্ডস দ্য পেশেন্ট, যে তুমি এই পেশেন্ট যত হাসি মুখে তোমার এটাকে ওয়েলকাম করবে, তাহলে তোমার পরবর্তীতে যখন পেশেন্টকে ইনসার্শন করার পর, আর শোনো আমরা পারফেক্ট তো আমরা কখনো পাই না, পারফেকশন তো উপর আমাদের সৃষ্টি করতে পারে। আমরা অনেকেই বলে আমি পারফেক্ট, আমরা অনেক কাজ দেখলে বলে আমরা পারফেক্ট করে ফেলছি, পারফেক্ট কথাটা আমি কখনো বিলিভ করি না। আমি 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 যতটুকু একটু ডেন্টিস্ট হয়েছি বা মেডিকেল প্রফেশনালিস্ট, আমি যত বড় বড় গ্রাউন্ড প্রফেসরদেরকে দেখেছি, পারফেক্ট ওয়ার্ডটা নাই, তারা সবাই কাছে যেতে চেষ্টা করে। এই যে আপনি যত চেষ্টা করে একটা কমপ্লিট ডেঞ্চার, আপনি যে ভদ্রলোক যত চেষ্টা করেই করুক না কেন, ডেঞ্চারটা সাপোজ আমাকে দিলেন, ফাইনাল প্রসেসেস দিলেন, মুখে নিয়ে বললাম বাবা সব ঠিক আছে, তারপরে বাবা কেন জানি মনে হয় এদিকে একটু, কী বলবেন তখন একটু মন খারাপ হবে না? এত কষ্ট করলাম, মানুষের মন তো, আমরা কি পারি, আমরা একটা মুদি দোকানে গেলে আমরা কি সেটা পারি, যে দোকান থেকে চাল কিনতেছি, চাল সারা বছর ভালো দেয়, তারপরে কি একটু খোঁচা মারি না, গতবারের চালটা দিচ্ছেন এটাও 1 বছর আগের চালের মতো না, দেখেন খোঁচা কিন্তু একটা মেরে বসে, কেন জানি এটা আমাদের একটা হ্যাবিট। তো আমি জানি না, আমার কিছু ফ্যামিলি মেম্বার্স আছে যারা ডেন্টিস্ট, এর মধ্যে একজন আছে সে দেশের বাইরে প্র্যাকটিস করে, আমি কখনো সেটা বলিনি, তাদের সাথে কথা বলে তখন তারা বলে যে আমাদের এখানে এইভাবে কথা বলে কিন্তু বলে না, কিন্তু আমিও যখন বাংলাদেশে এসে তোমাদের পাশে দেখি পেশেন্ট এইভাবে মাঝে মাঝে বলে। তো যাই হোক, ওয়ার্কশপ ডেঞ্চারটা যত সুন্দর করে পেশেন্টের সামনে নিয়ে যাবেন, পেশেন্ট এটাতেই যদি একটু বেশি একটু আশ্বস্ত হয়, হাসি খুশি থাকে, তাহলে পরবর্তীতেও কিন্তু বলতে পারবেন চাচা ওইটাই তো দিচ্ছি, তাহলে এখন আবার বলেন কেন এই সমস্যা, মানে বিষয়টা এরকম সুন্দর করে হাসি মুখে বলবেন। যাই হোক, এটা পেশেন্টের মুখে ট্রাই ইনটা খুব সুন্দর করে দেখবেন, রিটেনশন ঠিক আছে কিনা, স্টেবিলিটি ঠিক আছে কিনা, বাক্কাল ফুলনেস, লেবিয়াল ফুলনেস। এখানে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালাইনমেন্টটা যে করেছেন, এটা লিঙ্গুয়ালি করে ফেলেছেন না বাক্কালি করে ফেলেছেন, এটা খুব ভালো করে চেক করবেন, মনে থাকবে তো, খুব ভালো করে চেক করবেন ইন্টারঅক্লুশাল ডিস্টেন্সটা ঠিক আছে কি না। আবার এই রিংটা যখন ওয়ার্কশপ ডেঞ্চারটা দেওয়ার পরে ওই যে আগের ভার্টিক্যাল মেজারমেন্টটা নিয়েছিলেন, মেজারমেন্টটা প্রপার আছে কি না, এইগুলি যদি একটু চেক করে ফেলেন, এভরিথিং ইজ ওকে, আর চিন্তা করতে হবে, পারবেন তো ইনশাল্লাহ। আমি তো স্টুডেন্টদের প্রতি অনেক আমার বিশ্বাস থাকে যে ওরাই পারবে, কারণ আমি তো আসলে এইভাবে পড়াশোনা এত সিরিয়াসলি করিনি। এখন স্টুডেন্টরা যেভাবে সিরিয়াসলি পড়াশোনা করছে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, অ্যাজ বিং এ টিচার আই এম অ্যাপ্রিসিয়েটিং এভরিওয়ান। পড়াশোনার মান বেড়েছে, সবাই এখন বই পাচ্ছে, বই পড়ছে, পিডিএফ কী জিনিস আগে আমি চিনি নেই, জানি নেই, আমি কখনো অনলাইনে একটা বই কী জিনিস কীভাবে নামাতে হয় সেগুলো আমাদের মধ্যে মাথা ছিল না। এখন অনলাইনে বই পাচ্ছেন, সব পাচ্ছেন। আমি নিজে কত বই আমার আছে অনলাইনে, আমি কত জায়গা আমি দিয়েছি, কিন্তু আমরা তো এগুলি পাইনি।
আমরা ফটোকপি পড়েছি, ফটোকপিতে ঠিকভাবে বুঝতে পারিনি। আমি যে বইটা নিয়ে এখন বসে আছি, বিশ্বাস করুন সেই বইটা আমি কিনেছি কবে জানেন? আমি পাশ করেছি 2011-তে আমি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। 2014-তে এসে আমার কিছু টাকা পয়সা যখন হলো তখন আমি এই বইটা কিনেছি। এই বইটা কিনে আমি অবাক হয়ে যাই যে এই বইটা কী সুন্দর, কত সুন্দরভাবে, অথচ এগুলো আমি পারতাম না। পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়েও অ্যালাইনমেন্ট ঠিকভাবে করবো, মানে না এরকম বিষয় আছে স্যার, তাহলে আন্ডার গ্র্যাজুয়েশনে পাইনি পোস্ট গ্র্যাজুয়েশনে আপনার মতো গিয়ে শিখবো না, আমি সেটা বলিনি। আমি যেটা বলেছি যে আমার মধ্যে ওভারকামিং করার বিষয়টা ছিল যে আমি আরও ভালো কী করব। এটা আমরা প্রত্যেকটা আজকে যারা এই একটা আল্লাহর রহমতে নিজের পরিশ্রমে যারা একটা পর্যায়ে আসছে সবাই এই কথাটা বলতে বাধ্য হবে। আন্ডার গ্র্যাজুয়েশনে কিন্তু আমি এরকম না যে ওখানে আমার প্রস্তুতিকে নলেজ আমার ছিল না, আমি আমার যে কলেজ বিলংস করে আসছি ইনশাল্লাহ কেউ বলতে পারবে না, ওখানে কাজ করে এসেছি, প্রচুর কাজ করে এসেছি, ডেঞ্চার বানিয়ে এসেছি, তখনও ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, এখন বই আছে, বই দেখবেন, দেখেন এখানে ছবিটা দেখেন, কত সুন্দর একটা ছবি, তাই না? কত সুন্দর লাগতেছে দেখতে, ওয়াও। এরকম হলে কত সুন্দর হয় না? তারপরে ওয়ার্কশপ করার জন্য ওই যে যেটা বলেছি, যত সুন্দর পলিশ করবেন তত ভালো। এটারও কিছু টেকনিক আছে, ওয়ার্কসগুলো কীভাবে সরাবেন। তো এগুলো আর এখন বলার কিছু নেই। 5টা 6টা 7টা পেজটা উঠে ফেলছে, ওয়ার্কশপ পিকচার উঠে ফেলছে। দেখেন লাস্ট ওয়ার্কশপে এই ছবিটা দেওয়া হয়েছে। একটু এখানে দেখা যাচ্ছে কিছুটা একটু লাস্ট একটু প্লেস দিচ্ছে, কিন্তু এটা সামনে আরও আছে যে মানে কীভাবে আপনি যাবেন। তো যাই হোক, এগুলো আপনারা একটু দেখবেন। কামাল শান্ত, আমাদের রিনাউন্ড অর্থোলজিস্ট, আমার ইমিডিয়েট ভাই তোমাদের স্যার, তিনি আমাকে ফলো করছেন। থ্যাংক ইউ ব্রাদার। প্রসেসিং অফ দ্য ওয়ার্কশপ ডেঞ্চার। এবার আসেন আমরা প্রসেসিংয়ে চলে যাই, আমরা একদম লাস্টে চলে আসছি, ঠিক আছে? আমরা প্রসেসিংয়ে চলে যাই। আপনারা একটু বিরক্ত হবেন না, আমাকে আর একটু সময় দিন। প্রসেসিং হওয়ার পরে তো ডেঞ্চার প্রসেস হওয়া তো শেষ, তাই তো? প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের আর্মামেন্টারিয়াম যেটা ট্রায়াল ডেঞ্চার, ম্যান্ডিবুলার ট্রায়াল ডেঞ্চার, কী লাগবে একটু বলি, একটু শুনেন। ওয়াক্স স্পেচুলা, ওয়াক্স শিট, গ্যাস টর্চ, প্লাস্টার নাইফ, হ্যামার, ফ্লাক্স, লোয়ার ফ্লাক্স তো আপনারা দেখেছেন তাই না? ফ্লাক্স, তারপর হচ্ছে হাইড্রোলিক, মানে না স্যার, প্রেস যেটা আছে, মানে যেটা আপনারা দেখেছেন। তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি, টাইপ 2 স্টোন প্লাস্টার, টাইপ 2 জিপসাম টাইপ 2, তারপর হচ্ছে রাবার বোল, স্পেচুলা, স্যান্ড পেপার, কটন, ওয়াক্স নাইফ, ওয়াক্স পেপার, সেপারেটিং মিডিয়াম, ব্রাশ। আচ্ছা ঠিক আছে, এগুলো আর্মামেন্টারিয়ামে লাগে, এগুলো আপনারা সবাই জানেন যে কী লাগে। তো এখন যেটা হচ্ছে যে আচ্ছা, এখানে একটা কথা হঠাৎ ভুলে গিয়েছিলাম, কথাটা স্মরণ করে দিই। আমরা যখন ওই বিডিং ওয়ার্কস, বক্সিং ওয়ার্কসের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা মাস্টার কাজটার সময় ওখানে আমি একটা কথা বলে আপনাদেরকে একটু বলতে মনে ছিল না। তো বিডিং ওয়ার্কস, বক্সিং ওয়ার্কস, যেটা দিয়ে আমরা হচ্ছে পেরিফেরিটাকে প্রিজার্ভ যখন করি, পেরিফেরি প্রিজার্ভটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো বিডিং ওয়ার্কস, বক্সিং ওয়ার্কস, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে অনেক সময় বলে যে স্যার এটা কী জিনিস। এটা তেমন কিছু না, এটা বাজারে অ্যাভেলেবেল। তো এটা একটা হচ্ছে আপনার ওই যে বিডিং আর বক্সিং, যেটা বিডিং মানে বিড মানে কি, বিড মানে হচ্ছে বাদ, বিড আমরা বলি না বিড, হ্যাঁ, মানে যেখানে একটু এটা মানে পেরিফেরিটা একটু কী বলে, সারফেসটা একটু মানে ওভার অ্যাক্টিং হবে বা ওভারল্যাপড হবে আউটার সারফেসটা, আমরা একটা বিট দিচ্ছি। আর বক্সিংটা হচ্ছে এটাকে আমরা টোটাল একটা ভার্টিক্যাল একটা এক্সটেনশন হিসেবে তৈরি করছি। এগুলো বাজারে খুব ইজিলি কিনতে পাওয়া যায়, ভয় পাওয়ার কারণ নেই। মানে আমরা যখন প্রথম দিকে শুনতাম না, তখন বিডিং ওয়ার্কস, বক্সিং, আরে কী না কী জিনিস, আর নাথিং আছে, এগুলো কিছু না। এবং টেকনিক্যাল মানে আমাদের প্রস্তুত কিছু জিনিস আছে, বিশ্বাস করুন, এগুলো না পড়ে যদি কাজের মধ্যে থাকেন, টেকনিক সেন্সিটিভ, একবার দেখলে আপনি এমনিই পেরে যাবেন। এগুলি নিয়ে ভয় পাবেন না, ভয়টা পেয়ে কিন্তু আমরা প্রস্তুত থেকে দূরে সরে আসি, ভয় পাওয়ার কারণ নেই। তো যাই হোক, হঠাৎ করে ওই যে এখানে ওই যে ফ্লাক্সের ওই যে ভার্টিক্যাল এক্সটেনশন দেখে আমার হঠাৎ বিডিং ওয়ার্কস, বক্সিং কথা মনে পড়লো। তো ওইখানে ওইটা একটু পড়ে নেন ভালো করে, ঠিক আছে? ওইটা অনেক সময় স্যারে জিজ্ঞেস করে কেন বিডিং করবো, কেন বক্সিং করবো। এটা একটু রিটার্ন কোশ্চেনের মতো 3-4টা কজ আছে, কজগুলো করলে হয়ে যায়। তো এখন সেটা হচ্ছে যে আপনারা এখন যেটা এই যে আপনি কাস্ট সহ যে আপনি যে রিমটা আছে, তারপরে মানে ওয়ার্কস্টপ যে ডেঞ্চারটা আছে, সেটাকে আপনি একটা ফ্লাক্সে তো একটু বসে আগে ট্রায়ালটা দিয়ে নেবেন। ফ্লাক্স নিলেন ছোটো, ওইটা ঢুকতেছে না। তো এখানে একটা বিষয় আছে যে যখন আপনি এই ইয়াটা বসাবেন, মাস্টার মানে ওয়ার্কিং কাস্ট সহ যখন বসাবেন, তখন কিন্তু চারপাশে এরকম একটা গ্যাপ থাকতে হবে। একটু খেয়াল করে দেখেন, আপনি দেখেন বসিয়েছেন, খেয়াল করছেন, ওই যে দেখেন ভিতরে বসার পর কিন্তু একটা স্পেস আছে কি না নাই? এমনভাবে বসালেন যে এখানে এই যে পেরিফেরিটা
ওয়ার্কিং কাস্টের পেরিফেরিটা অলরেডি কিন্তু আপনার লেগে গেছে আপনার ইয়ার সাথে, ভার্টিক্যাল এক্সটেনশনের সাথে ফ্লাক্সের, তাহলে কিন্তু হবে না, একটু গ্যাপ থাকতে হবে। মানে কেউ হয়তো বলতে পারেন স্যার এগুলি কি খুব ইম্পর্টেন্ট? ইয়েস ইয়েস, এগুলি ইম্পর্টেন্ট, এগুলি খুব ভালো করে এগুলি খেয়াল করতে হবে, ভুল করা যাবে। তারপরে যেটা হচ্ছে যে সুন্দর করে সেটা বসাবেন। এই যে দেখেন এখানে এই যে পোরিং করতেছেন, হ্যাঁ, আর ওইখানে একটা জিনিস করবেন, এই যে আগে যেটা ওই যে কী দিয়ে নিচ্ছেন, এটা কি বলা আছে যে অ্যাপ্লিকেশন অফ দ্য সেপারেটিং মিডিয়া, এটা সেপারেটিং মিডিয়া একটু দিয়ে নিচ্ছেন এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি এই যে পোর করলে আলটিমেটলি এই অবস্থাটা আসবে, তাই না? এরকম আসবে, দেখেন দুপাশে সুন্দর করে আপনি এটা করবেন। আর এখানে যে এই যে এই টিতের যে অক্লুশাল যে সারফেসটা আছে, অক্লুশাল সারফেস থেকে যে সালকাস ডেপটা নেমে গেছে, ওই যে আপনি ডেন্টাল প্লাস্টার যেটা দিয়েছেন সেটা কোনোভাবেই যেন আবার টিতের অক্লুশাল সারফেসে বরাবর যেন না আসে। এখানেও যে সার্ভিক্যাল লিজনটা আছে, সার্ভিক্যাল লিজন থেকে সুন্দর করে ঢালু করে নিচের দিকে নামিয়ে দেবেন, ঠিক আছে? ঢালু করে নিচের দিকে নামিয়ে দেবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই এটা কিন্তু এরকম হবে না, মানে ট্রের এক্সটার্নাল বর্ডার থেকে সেটা যেন এরকম না থাকে, মানে এটা এক্সটার্নাল বর্ডার, সেটা যেন এরকম না থাকে, সেটা যেন এরকম থাকে। আর এখানে কিন্তু দাঁতের এই যে সার্ভিক্যাল পোর্শনটা সাপোজ এখানে থাকলে এই যে এইভাবে এটা সুন্দর এইভাবে ঢালু করে নেমে যাবে, এটা মাথায় রাখবেন কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ভুলটা হলে কিন্তু পরে একটু গ্রস মিস্টেক্স হয়ে যায় একটা, কী হয় সেটা হয়তো আমি অনলাইনে আর কীভাবে কতটুকু পারো তারপর তো বোঝানোর চেষ্টা করছি। তারপরে এটা একটু খেয়াল করে দেখেন, এটা 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 কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব মজার একটা জিনিস, একটু খেয়াল করেন ছবিটা, এই যে ছবিটা খেয়াল করেন, দেখছেন পিছনে এটা কেমন থাকে, সুন্দর। এটা উঠে এইখানে এসে শেষ করবে, এটা ওভারল্যাপ আবার উপর দিয়ে চলে যাবে না কিন্তু, নেবার, এটা যেন কখনো না হয়, ঠিক আছে? এটা 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 কিন্তু মাথায় রাখবেন। তো তারপরে যেটা হচ্ছে যে রিমুভেবল অ্যাক্সেস ডেন্টাল প্লাস্টার, হ্যাঁ, প্লাস্টার যখন দিবেন অ্যাক্সেস প্লাস্টারটা সুন্দরভাবে সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে আলটিমেটলি এরকম একটা ওভারকাম আসবে। আপনাদের কি কোনো বোরিং লাগছে আমাকে একটু শেয়ার করবেন প্লিজ। আমি একদম মানুষ, আমি বলে যাচ্ছি, বিরক্ত হচ্ছেন কি না, বিরক্ত হলে বলবেন, আমি ক্লাস এখন অফ করে দিব, আমি অল্প সময় দেবো, একটু শেয়ার করবেন। হ্যাঁ, এটা আমাকে জাস্ট আমি কোনো আমার টিআরপি বাড়াচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের ইফেক্টিভ হোক সেইভাবে, ঠিক আছে? তো দেখেন এই যে লাস্ট আউটকামটা কিন্তু এরকম আসা উচিত, তাই না? কত সুন্দর লাগতেছে দেখতে, দেখেন তো, ওয়াও, এক্সিলেন্ট হয়েছে। এই যে দেখেন এখানে প্লাস্টার, এই যে তার এই এটা ধরেন এটা আমরা তো ইয়া দিয়ে করেছি, টাইপ 3 জিপসাম প্রোডাক্ট দিয়ে করেছি, আর নিচে যেটা আমাদের টাইপ 2তে করেছি, দেখেন টাইপ 3টাই কিন্তু উপর ওভারল্যাপ হয়ে আছে, টাইপ 2 কিন্তু 3কে ওভারল্যাপ করেনি। ওগুলি কিন্তু আমরা সুন্দর করে একটু স্লোপ করে করে সুন্দর করে তৈরি করেছি। মানে বিশ্বাস করুন, আমি একটা কথা বলি, এই যে ফ্লাস্কিংটা যত সুন্দর, যত সুন্দর করতে পারবেন, ওয়াও, গ্রেট। মানে প্রসেসিং এররটা হয় না, প্রসেসিং এররটা হয় না, বুঝতে পেরেছেন? প্রসেসিং এররটা হয় না, প্রসেসিং এরর হয় কিন্তু এইসব কারণে। এই জিনিসগুলি আপনারা যদি একটু করেন তাহলে আর সমস্যা হয় না, প্রসেসিং এররটা হয় না। এটাকে বলে হাফ ফ্লাস্কিং। এখন যেটা করলাম হাফ ফ্লাস্কিং, তা আগে ওইটাকে বেশি কনসেন্ট্রেট করবেন, হাফ ফ্লাস্কিংটা সুন্দরভাবে করবেন। আচ্ছা, এইখানে আরেকটা কথা, একটা টেকনিক্যাল একটা টিপস দিয়ে দিই, ঠিক আছে? দেখেন এই যে আপনি ফ্লাস্কিংটা যখন করেছেন, দ্যাট মিনস হাফ ফ্লাস্কিংয়ের সময় আপনি যে হাইটটা মেজার করেছেন, হাইটটা যেন একটু ওভার হাইটেড না হয়, যেন ফুল ফ্লাস্কিং করার সময় দেখা গেলো যে ফুল ফ্লাস্কিং করার সময় যে দুটো ফ্লাক্স একসাথে করলে যে জয়েন্ট অংশটা আসে, দুটো ফ্লাক্সের জয়েন্ট অংশের উপরে যেন লোয়ারের অক্লুশাল প্লেনটা উঠে না আসে, এটা মাথায় রাখবেন। যেমন এইখানে দেখলে এটা বুঝতে পারবেন সেটা উঠে আসেনি, এই ছবিটা দেখেন, কথাটা বুঝতে পারছেন? কিন্তু আপনি ফুল ফ্লাস্কিংটা যখন আপনি করতে যাবেন, যদি দেখেন যে লোয়ারের অক্লুশাল প্লেনটা অনেক উপরে চলে আসছে, তাহলে তো আপনি একটা দিয়ে সব কাজ। ফুল ফ্লাস্কিংয়ের সময় যখন আপনি মানে আবার যখন মডেলটা পোর করবেন, আবার যখন আপনি মডেল পোর করবেন, তখন কিন্তু একটু প্রবলেমটা তৈরি হওয়ার পসিবিলিটি আছে, কারণ আপনাকে আবার ফ্লাক্সটা খুলতে হবে তো, তাই না? সুতরাং যেন হাইটটা যেন খুব বেশি ওভারল্যাপ না হয়, লোয়ারের হাইটটা ওইভাবেই করবেন। তারপরে আচ্ছা আচ্ছা, এবারে একটা কথা বলেন, সেটা আছেন প্লাস্টার টু প্লাস্টার সেপারেট করবে কে? মশা দিনের বেলা কোথা থেকে আসলো? প্লাস্টার টু প্লাস্টার সেপারেট করবে কে? প্লাস্টার টু প্লাস্টার সেপারেট করবে পেট্রোলিয়াম জেলি, ঠিক আছে? আর প্লাস্টার টু অ্যাক্রিলিক সারফেস করবে
সেপারেটিং মিডিয়া হিসেবে কে কাজ করবে? কোলমল সিল। টিন ফয়েলের কাজ কি? টিন ফয়েলকে আইডিয়াল সেপারেটিং মিডিয়া কেন বলা হয়? এটা মনে রাখবেন। আমরা একটা কোশ্চেন করি, মোস্ট ইউজ সেপারেটিং মিডিয়া কিন্তু আমরা বলি ভ্যাসলিন নয়, স্নিগ্ধ আপসারা, পেট্রোলিয়াম জেলি। এই যে দেখো স্যার এখনও কিন্তু একবারও কিন্তু বলিনি, এতগুলা দেখো একবারও কিন্তু আমি বলেছি হার্ড প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার মুখে শুনেছো? কষ্ট হলো দেখো আমি কিন্তু বলছি, কি বলছি আমি বলছি জিপসাম টাইপ 2 টাইপ 3। একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো, তাই না? ভ্যাসলিন না বলে আমরা পেট্রোলিয়াম জেলি বলবো। ভ্যাসলিন তো আমরা জানি, সেটা তো আমরা বিষয়টা সেটা। তো যাই হোক, এগুলি কোনো বিষয় না, এটা কিন্তু মানে পাশ পেলে নাথিং এলস, এটা ধারে কাছে না, কিন্তু জাস্ট এটা মানে আমাদের বলার বিষয়টা। তো প্লাস্টার টু প্লাস্টার সেপারেট যেটা করবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি, সেটার মধ্যে ভ্যাসলিন, মানে ভ্যাসলিনটা ওইটার মধ্যে নিয়ে আসবো এইভাবে। আমি যেমন স্যার পেট্রোলিয়াম জেলি, এর মধ্যে আমি বলবো স্যার ভ্যাসলিন, ওকে ফাইন, তাহলে সুন্দর জিনিসটা। আর কোলমোসিল যেটা সেটা হচ্ছে প্লাস্টার টু অ্যাক্রিলিক সারফেস এটাতে। আর নর্মাল আইডিয়াল সেপারেটিং মিডিয়া হচ্ছে টিন ফয়েল। টিন ফয়েলের বিষয়টা হচ্ছে টিন ফয়েলের থিকনেসটা 0.001 মিলিমিটার থিকনেস পাওয়া যাচ্ছে, একটা থিন পাওয়া যাচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে খুব সুন্দর ইউনিফর্ম এটা অ্যাডাপ্টেশন করা যায়, তবে এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু রিঙ্কেল হওয়ার চান্স থাকে, বি কেয়ারফুল। যদি তুমি প্রপারলি এটা সেট করো না, রিঙ্কেল হয়ে গেলে কিন্তু আলটিমেটলি তোমার ওই যে মেন সার্ফেস যেটা তোমার এত ডিজায়ার্ড সার্ফেস, ওইটাও কিন্তু তোমার আলটিমেটলি রাফ চলে আসবে, রিঙ্কেল ফর্মেশন। এবার হাফ ফ্লাস্কিং করেছো, ফুল ফ্লাস্কিং করেছো, ঠিক আছে, ওকে ফাইন, ফুল ফ্লাস্কিংটা করলা, করার পরে কী করবো বলো? হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিং, তারপরে কী করতে হয় বলো বলো, একটু শেয়ার করো। হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিং, তারপর কয়টা বাজে? সরি, আমরা হাফ, তারপর হচ্ছে আমরা কী করবো? ডিওয়াক্সিং করবো, ঠিক আছে, তারপর আমরা ডিওয়াক্সিং করবো। আমরা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিংটা করলাম, করার পরে এখন হচ্ছে ডিওয়াক্সিং, তাই তো? তো ডিওয়াক্সিংটা আমরা কীভাবে করবো, কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করবো ডিওয়াক্সিংটা? ডিওয়াক্সিংটা আমরা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা কতক্ষণ করবো, সেটা হচ্ছে আমরা 3 to 5 মিনিটস, ঠিক আছে? আমরা 5 মিনিটসের কথা বলবো, এর বেশি কিন্তু আমরা বলবো না, 5 মিনিটস করলে হয়ে যাবে, ঠিক আছে? 5 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, ফ্লাস্কিংটা যখন আমরা কমপ্লিট করব, ফ্লাস্কিংটা কমপ্লিট করার পরে কিন্তু মেটেরিয়ালটাকে সেট হতে দিব, মেটেরিয়ালটাকে সেট হতে দিব, দ্য ফ্লাক্স ইজ রেডি ফর ডিওয়াক্সিং আফটার 30 মিনিটস, এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, ফ্লাস্কিংটা করেই সাথে সাথে কিন্তু দিয়ে দিব না, কারণ একটা সেটিং টাইমের বিষয় আছে তো, তাই না? তা মানে মডেলটা তো সেট হতে হবে। তো এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা 30 মিনিটসের পর আমরা ফ্লাক্সটাকে কী করবো, আমরা বয়লিং ওয়াটারে দিব ফর 3 to 5 মিনিটস। বয়লিং ওয়াটারের টেম্পারেচার কত থাকে? 60, 70, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বয়লিং ওয়াটার, ওকে ফাইন। তারপরে যেটা হচ্ছে আফটার 3 to 5 মিনিটস ফ্লাক্সটাকে আমরা রিমুভ করবো, আমরা কেটলি থেকে উঠিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে ফাইন, হ্যাঁ 5 মিনিটস ডিওয়াক্সিং ট্রে এটার মাধ্যমে ইউজ করবো, তারপর আমরা সেপারেট করবো, ঠিক আছে? আমরা এখন সেপারেট করলে কী হবে? সেপারেট করলে সেটা দেখো, ওই যে যদি বেসপ্লেট ওয়াক্সটা থাকে, দেখো সুন্দর বেসপ্লেট ওয়াক্সটা উঠে চলে আসতেছে, দেখো, দেখছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো। আচ্ছা, এখানে একটা কথা আছে, বেসপ্লেট ওয়াক্সটা উঠে চলে আসতেছে, তাহলে অ্যাক্রিলিকের ক্ষেত্রে কী হবে? অ্যাক্রিলিকের ক্ষেত্রে কী হবে বলো? অ্যাক্রিলিক কীভাবে উঠে আসবে না, অ্যাক্রিলিক উদ্বায়ী হয়ে যাবে। তাহলে ওই যে কম্পোজিশনে পড়বা অ্যাক্রিলিকের, মনে আছে পলিমার, মনোমার, তার ভোলাটাইল টেম্পারেচার কত, মনোমারে 100.2 ডিগ্রি সেলসিয়াস যেটা একটা আছে, ওই 100 কাছাকাছি উঠলে ওইটা খুঁজে পাওয়া যাবে না, ওইটা হাওয়া হয়ে যাবে, দৌড়াবে সেটা। তাহলে এই টেম্পোরারি ডেঞ্জার বেসটা কিন্তু চলে গেল, চলে গেল টেম্পোরারি ডেঞ্জার বেস। আমরা আলটিমেটলি এটাকে আমরা কী বলি, আমরা একটা মোল্ড স্পেস তৈরি করি। আসলে কি মোল্ড স্পেস মানে, আমরা এটা কাস্টিংয়ের সাথে এই কথাটা সংযুক্ত, মোল্ড স্পেস। আমি এখানেও কিন্তু সবসময় একটা কথা বলি, এটা তো মোল্ড মানে কি, একটা ফাঁকা জায়গা। ডেঞ্চার বেসটা যদি চলে যায়, ডেঞ্চার বেজের তো একটা থিকনেস ছিল, সেই থিকনেসটাই তো আলটিমেটলি ওই এখানে রয়ে গেল। যে থিকনেসটা রয়ে গেল সেখানেই তুমি পরবর্তীতে আবার তুমি অ্যাক্রিলিক রেজিন পোর করবে, সে ওই থিকনেস অনুযায়ী সে আলটিমেটলি ওই শেপ অনুযায়ী তার নিজের শেপটাকে নিয়ে নেবে। এইটাই তো বিষয়টা, এটাই তো ছাঁচ বলা হয়। ছাঁচ আমরা একটা কথা বলি না, ছাঁচ, ছাঁচ পিঠা বানাও, ওই ছাঁচের মতোই তো পিঠাটা শেপ হয়, বিষয়টা তা না? তো এখানে তো বিষয়টা সেরকম ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে তো, ওই যে বললাম ওই টেম্পারেচার, ওইটার ওই যে টেম্পারেচার কাছে চলে আসবে, ভোলাটাইল টেম্পারেচারের কাছাকাছি চলে আসলে তো 100.2 না, তো 100-এ গরম করতেছে, ওইদিকে তো অ্যাক্রিলিক বলবে বাবা আমি দৌড়াচ্ছি, আমি পালাচ্ছি, আমি থাকবো না, আমি থাকবো না।
রেসিডুয়াল কোনো রাখবে না, রেসিডুয়াল না রেখে সে লিক করবে। তো যাই হোক, এটা এভাবে করো, সুন্দর করে এটা করো তুমি। তারপরে ক্লিন করবা বয়লিং ওয়াটারটা। তারপরে আবার এটা এখানে একটা কথা আছে, একটু একটু কেয়ারফুলি একটু বলে দিচ্ছি। যখন তোমরা এই ধরনের করো, তখন বেশি খোঁচাখুচি করতে যেও না। খোঁচাখুচি করতে গেলে কিন্তু তোমার ওখানে কোনো একটা শেপ নষ্ট হয়ে যাবে। খোঁচাখুচি না করে যেটা করবা, যে আবার একটু দরকার হলে যে বয়লিং ওয়াটার যেটা আছে না, সেটা আবার ওখানে একটু ঢালবা। ঢাললে যে রেসিডিউগুলি থাকবে সেটা চলে যাবে। তবে বি কেয়ারফুল, ওই হাতের মধ্যে নিয়ে গরম পানি ঢাইলো না আবার। হাতের মধ্যে নিয়ে গল্প করতে করতে গরম পানি ঢালতো, সেরকম বহুত দেখেছি। এটাকে সুন্দর করে এটাকে ন্যাপ দিয়ে ধরতে হবে, ধরে তারপরে গরম পানিটা ঢালতে হবে। এবার গরম পানিটা যদি ঢালো, এই যে গরম পানি ঢাললে দেখো সুন্দর একটা এই সেটা চলে যাবে। দেখো এইটা কিন্তু এটা কিন্তু একটা ফ্লাক্সের একটা অংশ চলে আসবে, আপার লিডে চলে আসবে, আর দাঁতগুলি কিন্তু নিচেরটা রয়ে যাবে। দাঁতগুলি কিন্তু নিচেরটায় রয়ে যাবে। দাঁতগুলি নিচেরটার এখন কোন সারফেসটা উপরে দেখা যাবে? কোন সারফেসটা? দাঁতগুলোর ইনসাইজাল এজ অক্লুশাল প্লেনগুলি তো একদম ইয়ার মধ্যে বসে গেঁথে থাকবে। কোন সারফেসটা তুমি এখন দেখতে পাবে? একটু শেয়ার করো না আমার সাথে, খুব বোরিং লাগছে বোঝা। আমি আজকে এই ক্লাসটা শেষ করবো, তাই আমি ক্লাসটা একটু লম্বা করছি। আমি এই ক্লাস আর আমি কন্টিনিউ করবো না। তো এটা হচ্ছে যে রিজলেভ সারফেসটা এখন দেখতে পাবে। কোন সারফেসটা দেখতে পাবে? রিজলেভ সারফেস। কোন সারফেস? রিজলেভ সারফেস। এটা যদি অ্যাক্রিলিক টিথ হয় তাহলে রিজলেভ সারফেস কেমিক্যালি বন্ড করবে। যদি এটা পোর্সিলেন টিথ হয় তাহলে রিজলেভ সারফেস দেখতে পাবে। সেটা হচ্ছে এটা কি বন্ড করবে? তোমার মেকানিক্যালি বন্ড করবে। ইভেন আমরা যে ফ্লেক্সিবল পার্শিয়াল ডেঞ্চারের কথা বলি, ফ্লেক্সিবল পার্শিয়াল ডেঞ্চার আমি আচ্ছা এটা নিয়ে এখন আর কথা বলবো না। এটাও 3 মেথডে এটাকে প্রসেসিং করা যায়। কম্প্রেশন মোল্ডিং টেকনিকও করা যায়। আই এম দ্য ফার্স্ট ওয়ান, আল্লাহর অশেষ রহমত। এটা আমি বলতেই পারি যে আমি যখন থিসিস করি আমার পোস্ট গ্রাজুয়েশনে, তখন আমি প্রথম ফ্লেক্সিবল পার্শিয়াল ডেঞ্চার যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা আমার প্রোটোকল হিসাবে আমাকে আমার টিচাররা ইন্সপায়ার করেছিল। আমি প্রথম ম্যাটেরিয়ালস আমি বাংলাদেশে এনেছিলাম, অ্যাস্ট্রন কোম্পানির একটা ম্যাটেরিয়ালস এনেছিলাম। সেই কোম্পানির ম্যাটেরিয়ালসটা আনার সময় আমি আবার চিন্তা করেছিলাম যে এটাকে কত সহজলভ্য করা যায়। সেটাকে করার জন্য আমি কম্প্রেশন মোল্ডিং টেকনিকটা এনেছিলাম। এই কম্প্রেশন মোল্ডিং টেকনিক যখন এনেছিলাম তখনও কিন্তু এটা ছিল যে ওখানে এই ডেঞ্চার বেজের সাথে ডেঞ্চার টিথ যেটা ছিল, দ্যাট মিনস ফ্লেক্সিবল ডেঞ্চার বেজের সাথে এখানেও কিন্তু মেকানিক্যাল গ্রুভের মাধ্যমে কিন্তু সেটা লকিংটা হতো, কেমিক্যাল বন্ডিংটা কিন্তু হতো না। তো এটা আমার সৌভাগ্য ছিল। আমি এগুলো নিয়ে পরে একসময় ইনশাল্লাহ যদি কথা বলার সুযোগ হয় তোমাদের সাথে আমি কথা বলবো, তখন আর আমি হয়তো এটাতে না, আমার যে নিজের ফেসবুক যেটা আছে সেখান থেকে আমি এসব শুনে তোমাদেরকে ইনশাল্লাহ জানাবো। তো যাই হোক, এইভাবে আলাদা করার পর সুন্দরভাবে আলাদা হবে। তারপরে যেটা করবা, তারপরে এখানে কি অ্যাপ্লিকেশন করবে? এখানে কি অ্যাপ্লিকেশন করতে হবে? কোর মোলসিল অ্যাপ্লিকেশন করতে হবে। সুন্দর করে কোর মোলসিল অ্যাপ্লিকেশন করবা। আচ্ছা, কোর মোলসিল অ্যাপ্লিকেশন করতে গিয়ে একটা কথা বলি, কোর মোলসিল অ্যাপ্লিকেশন করতে গিয়ে তুমি আবার ভুল করে রিজেভ সারফেসের উপরে করে দিও না। কথাটা বুঝতে পেরেছো? নাকি ওটা করে দিবা? না, ওইটা কখনোই করবা না, ভুল করবা না। তো অ্যাপ্লিকেশন করলে তারপর সুন্দর একটা এখানে কর্মশীল অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে করবা, যেন মানে একদম লেয়ারটা এক্সেলেন্ট হয়। ঠিক আছে? খুব সুন্দর একটা মানে একটা পলিথিন, যেমন একটা একটা মানে কী বলে, পাতলা পলিথিনের একটা অ্যাপিয়ারেন্স যেরকম দেখা যায়, এরকম একটা মানে ট্রান্সপারেন্ট একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে। আসো, এবার সব কিছু করে এখন আসলে হচ্ছে আমরা পলিমারাইজেশনের যে ফিজিক্যাল স্টেট আমরা জেনেছিলাম, আমরা এখন অ্যাক্রিলিকটাকে পোর করবো, হিটকিউর অ্যাক্রিলিক রেজিন। তাহলে কোন স্টেজে করব আমরা? সেটা অবশ্যই করবো কোন স্টেজে? ডাউ স্টেজ। আমরা বলেছিলাম স্যান্ডি, স্ট্রিঞ্জি, ডাবি, লেদার, স্টিফ। আমরা কোন স্টেজে করব? ডাউ স্টেজে করবো। ঠিক আছে? তো ডাউ স্টেজে যেটা করব, ডাউ স্টেজটা এরকম হবে। ডাউ স্টেজে কিন্তু তুমি চাইলে তুমি দেখো ডাউ স্টেজটাকে কত সুন্দর তুমি করতে পারতেছো। দেখো এটা হচ্ছে কি স্টেজ, এটা হচ্ছে স্ট্রিঞ্জি। দেখো স্ট্রিঞ্জি, এই যে জাল জাল জাল। তারপরে এটা হচ্ছে ডাবি। স্যান্ডি দেখাইতে হবে, বালি স্টেজকে দেখানো লাগে। আর এটা কি? রাবারি। এই রাবারি স্টেজে কখনো পারবে? রাবারি স্টেজে দেখো ওই যে তুমি ঢুকাতে পারবে না, কোনো ওয়ার্ক স্ন্যাপ দিয়ে তুমি কোনো ইনসার্টই করতে পারবে না। আমরা এই স্টেজে আমরা করবো, সবসময় আমরা রাখবো, এটার জন্য ভুল না হয়। ডাউ স্টেজ। আর প্লাস্টিক স্টেজে তো আরও আগে পারবে না, প্লাস্টিক স্টেজে তো কিছুই থাকবে না। ম্যানিপুলেশন অফ ডাউ স্টেজে করবা, ডাউ স্টেজে করে রেজিনটা সুন্দরভাবে অ্যাডাপ্টেড করবা। তো অ্যাডাপ্টেশনটা যখন করবা সেটা সুন্দরভাবে তুমি ফার্স্টে যেটা হচ্ছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন থাকে, স্যার আমি যে এই অ্যাক্রিলিক দিব, হিটকিউটটা দিব, হিটকিউটটা স্যার আমি কোনটাতে দিব? আমি আপারের যেটা আছে সেটাতে দিব, নাকি আমি লোয়ারের যে ওই যে রিজলেভ সারফেস সহ যে ফ্লাক্সটা হাফ ফ্লাস্কিংয়ের যে অংশটা আছে সেটাতে দিব? ইয়েস, রিজলেভ সারফেসের যে অংশটা আছে সেইটার উপরে কিন্তু ওই ম্যাটেরিয়ালসটা রাখবা, উপরটাতে না। কথা কি বুঝতে পারছো বাবা? তোমরা এটা অ্যাপ্রিসিয়েট না করলে কেমন হবে? একটা ক্লিনিক্যাল সাবজেক্ট যেটা হাতে ধরে করাইতে হয়, এটা কত কঠিন। আমার অনেক টিচার আমাকে পার্সোনালি বলছে যে এটা তুমি কীভাবে বলতেছো, সেটা তোমাকে এখানে বলে দিচ্ছি। তা আর কী করবো বলো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তো
তোমাদের জন্য আমি একটা বইও কালেক্ট করেছি, এই বইটা আমি কালেক্ট করেছি, যে এই বইটা না হলে এইভাবে আমি ওখান থেকে পারবো না, কারণ ওখানে পড়াতে গেলে তো পুরো বই পড়াতে গেলে তো আর সম্ভব না। হুম। আর আমি তো এত আসলে ভালো টিচার, ওরা ফ্রেন্ডলি স্পিকিং, আমি আমার চেষ্টা করি স্টুডেন্টদের জন্য, বাট আই এম নট এ গুড টিচার। আমি আরও ভালো টিচার আমি দেখেছি, ইনশাল্লাহ ওনারা আরও, ওদের থেকে আমি শিখি। তো যাই হোক, এটা সব কিছু দিলা, দেওয়ার পর তুমি এখন যে মেটেরিয়ালসটা অ্যাপ্লাই করলা, মানে মেটেরিয়ালসটা তুমি হাফ ফ্লাক্স পোর্শনের উপরে দিলা, দিয়ে কি খুব বেশি অপেক্ষা করবে? না রে বাবা, বেশি অপেক্ষা করতে পারবে না তো, কারণ তারও তো একটা সময়ের মধ্যে সে তো আবার ওই যে রাবারি কনসিস্টেন্সিতে চলে যাবে। রাবারি কনসিস্টেন্সিতে যদি চলে যায় আর তুমি যদি জোর করে ফ্লাক্সকে যদি ক্লোজ করো, যদি হাইড্রোলিক প্রেস দিয়ে প্রেস দাও, সর্বনাশ হয়ে যাবে। বি কেয়ারফুল, যা কিছু করতে হবে ডায়াস্টিজে করতে হবে, সুতরাং কুইক করতে হবে। এর মধ্যে যেটা হচ্ছে, এর মধ্যে আবার তোমাকে যেহেতু একটা ট্রায়াল ক্লোজার করবা, ট্রায়াল ক্লোজারের জন্য তুমি যেটা করো যে এখানে তুমি একটা ইয়ে দিয়ে দাও, সেলোফোন একটা পেপার দিয়ে দাও। সেলোফোন পেপারটা দেওয়ার সময় একটু পানিতে ভিজিয়ে নিও। সেলোফোন পেপারটা এখানে দাও, দিয়ে এটার উপরে রাখো, মানে ওই যে হাফের উপরে তুমি ম্যাটেরিয়ালস দিয়েছো, ম্যাটেরিয়ালস দেওয়ার পর সেলোফোন পেপারটা রাখো, রেখে তারপরে তুমি এটাকে আবার আপারের লিডটা দিয়ে এটাকে ক্লোজ করো, ক্লোজ করে হাইড্রোলিক প্রেসেনও নিয়ে দাও, পেঁচাও পেঁচাও, পুরাও পুরাও, 1 2 3 4 5 6 10 পেজ দাও, দিয়ে একদম টাইট ক্লোজ করো। হ্যাঁ, আস্তে আস্তে যেও। আবার অনেক ছেলেরা আমি দেখেছি, সেটা হচ্ছে যে মানে শক্তি প্রদর্শনের বিষয় না, বিষয়টা হচ্ছে যে তুমি আর্টলি তুমি সুন্দরভাবে যাও, গিয়ে তুমি দেখো যে অ্যাক্সেস যদি থাকে, সুন্দর করে অ্যাক্সেসটা বের হয়ে আসবে। তবে আমার একটা কথা হচ্ছে, তুমি এখানে অ্যাক্সেসে তো বের হওয়ার দরকারটা কি? তুমি এত মেটেরিয়ালস দিবা কেন? তোমার মাথায় থিঙ্ক রাখো, বেশি মেটেরিয়ালস বের করা তো এটা ক্রেডিটের কিছু না। এখন বের হইতে হইতে তো কিছু অংশ তোমার আবার রাবারি কনসিস্টেন্সি চলে যাবে, কথাটা বুঝতে পেরেছো? তো সো এটাকে মানে একজন বেশি আর ট্রায়াল ক্লোজার তো দিচ্ছ, পাশে আরেকজনকে রাখো, তাকে বলো যে তুমি আরও কিছু মেটেরিয়ালস নিয়ে রেডি থাকো। যদি শর্ট হয় তাহলে ওই যে তুমি যে ট্রায়াল ক্লোজারে যে প্রেশারটা দিলে না হাইড্রোলিক প্রেসে, আবার ফ্লাক্সটা খুলো, খুলে তুমি দেখো যে প্রপারলি সেটা সব জায়গায় সার্ফেসে ডিস্ট্রিবিউটেড হয়েছে কিনা। কিছু জায়গায় যদি না হয়ে থাকে তাহলে ওই অ্যাক্সেসটা দাও, কিন্তু এইবার সেলফোনটা দিবা না, এবার সেলিফোনটা দিবা, এবার সেলিফোনটা দিবা না, ওই অ্যাক্সেস ওইটা দাও, দিয়ে আবার তুমি হাইড্রোলিক প্রেসিতে প্রেশার দাও, বাস হয়ে গেছে। আবার কি? ওকে ফাইন, এ তো হয়ে গেল। হ্যাঁ, লাস্টে যখন দিবা তখন কিন্তু সেলিফোন পেপারটা দিবা না, ঠিক আছে? ফাইনালি টাইটেন দ্য ফ্লাক্স অ্যাসেম্বলি আন্ডার এ প্রেশার। প্রেশারটা কেমন যদি এটা জিজ্ঞেস করে, এটা একটু জেনে রাখো, যারা একটু ওয়াইজ, যারা আমার ক্লাস ফলো করছো, তারা কিন্তু এটা আস্ক করতে পারো, স্যার প্রেশারটা কত হতে পারে? 3500 PSI, 3500 in a hydraulic bench press and in a manual bench press। আচ্ছা, এটা করলা, এখন কি করবা? এটাকে সাথে সাথে কি এখন কি এটাকে ওই যে কিউরিংয়ে বসা দিবা? হ্যাঁ, না, 30 মিনিট, এটাকে বলা হয় বেঞ্চ কিউরিং। এটা পরীক্ষায় যদি জিজ্ঞেস করে, বেঞ্চ কিউরিং, ঠিক আছে? এইভাবে হাইড্রোলিক প্রেসে তুমি এটা দেওয়ার পরে তারপরে 30 মিনিটের জন্য তুমি কিন্তু নর্মালি একটা জায়গাতে রেখে দাও, 30 মিনিট বেঞ্চ কিউরিং। এই বেঞ্চ কিউরিং না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তারপরে যেটা করো, তারপরে এই আফটার বেঞ্চ কিউরিং, তারপরে তুমি সেটা একটা পানি, একটা সুন্দর একটা নাও, নিয়ে ওখানে তুমি এটা ইমাস করো। গরম পানির মধ্যে ইমাস করবা, মানে পানিটা 100°C পানির মধ্যে ইমাস করে দিবা না, পানিটা 0 থেকে পানিটা টেম্পারেচার আস্তে আস্তে রাইজ হবে। আমি যদি এখন কথা বলি তাহলে আমাকে কিন্তু সায়েন্স অ্যান্ড ডেন্টাল ম্যাট্রিক্সে অনেক কিছুতে চলে যেতে হবে। সায়েন্স অ্যান্ড ডেন্টাল ম্যাট্রিক্স অ্যালার্ট সাবজেক্ট, যে পোরোসিটিতে তোমাদের জিজ্ঞেস করবে। তো যাই হোক, আজকে আমি কম্পিউটার ক্লাস শেষ, এরপরে যদি তোমরা আমার ক্লাসের বিবেচনা যদি আমাকে কখনো আধা ঘন্টা বা আমার কখনো যদি সুযোগ দেয়, তাহলে আমি আরও কিছু জিনিস আছে এটা পরে চেষ্টা করবো আমি কিছু জিনিস করে দিতে, কিন্তু আজকে কম্পিউটার শেষ। এবার আসো আমরা কিউরিং সাইকেলে আসি। কিউরিং সাইকেলে হচ্ছে দুইটা, একটা শর্ট কিউরিং, একটা লং কিউরিং। শর্ট কিউরিংয়ে যেটা, সেটা আমি কী বলেছিলাম, শর্ট কিউরিংয়ে নর্মালি হচ্ছে যে তোমার ফার্স্টে একটা টেম্পারেচার দাও, মানে অ্যাকচুয়ালি আমাদের কিউরিংটা না আমরা চুলার মধ্যে করি, মানে আমরা যেভাবে বলি আর কি, বিষয়টা চুলার মধ্যে না, বিষয়টা হচ্ছে এটার জন্য নির্দিষ্ট কিউরিং একটা ডিভাইস থাকা দরকার। এগুলি কিন্তু বাইরের দেশে এই ডিভাইসগুলি আছে, টেম্পারেচার মেনটেন করা হয়। আমাদের দেশে এখন যদি বলি কথাটা, আমিও তো করছি, আমি কী করছি, আবার চুলাটা একটু ডিম আঁচ করে রাখো, মানে চুলাটাকে ফুল আঁচে না দিয়ে একটু আঁচটা কমিয়ে দাও, তখন আমরা মনে করি যে টেম্পারেচারটা নেয়ার আবার 60-70 মতোই থাকে। বিষয়টা তাই না? মেয়েরা আরও ভালো বলতে পারবে, রান্না তারা বেশি করে, তাই না? ঝোল খাবা কি ঝোল খাবা না সেটা নির্ভর করে কিন্তু এই চুলার আঁচের উপরে। যদি চুলার আঁচ বাড়ায় দাও তাহলে কিন্তু 5 মিনিটের সাথে ঝোল নাই, ঝোল কিন্তু গায়েব হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে আবার এইটা একটা বিষয়, 1 ঘন্টা কিন্তু তুমি শর্ট কিউরিং সাইকেলে ফার্স্টে 1 আওয়ার কিন্তু ডিমা আঁচে রাখবা, সেখানে মিনিমাম টেম্পারেচারটা 72 এর কাছাকাছি থাকবে। এভাবে 1 ঘন্টা, পরবর্তী 1 ঘন্টা গিয়ে আঁচটা বাড়িয়ে দাও, আঁচ বাড়ালেই কিন্তু এখন পানিটা দেখবা কিছুক্ষণের মধ্যে ফোটা শুরু করে, কিন্তু 0°C থেকে টেম্পারেচারটা উঠবে, একদম গরম পানিতে দিতে পারবে না, মানে ফ্রেশ ওয়াটার দিয়ে তারপরে চুলাটা অন করবে।
শর্ট কিউরিং সাইকেল আর লং কিউরিং সাইকেলে যেটা করো, এটাতে ওই 72 ডিগ্রি সেলসিয়াস এটা যদি হয়, তাহলে সেটাতে তুমি একদম বরাবর 16 ঘন্টা রেখে দাও। ঠিক আছে, 16 ঘন্টা রেখে দাও। হ্যাঁ, লং কিউরিং সাইকেল আবার এখানে আছে, এখানে আবার যেমন 8 ঘন্টা বলা আছে। আমি যেমন এই কথাটা 16 ঘন্টা বলেছি, এটা ফিলিপসটা খুলে দেখো। হ্যাঁ, আমার মনে হয় না আমি ভুল বলছি। আমি আমার সর্বোচ্চ আমার জ্ঞানের মানে মানে চেষ্টা করি যে যতটুকু আল্লাহ আমাকে জানানোর সুযোগ দিয়েছে সেটা বলার জন্য। কেন যেন আমার মনে হয় পড়েছিলাম 16 আওয়ার্স, সেটা ফিলিপসে আছে 16 ঘন্টা, আবার অনেক রয়েছে 7 to 8। সো আমি আমার সম্মানিত স্টুডেন্টদেরকে বলবো, আমার কথা পাজল হলো না, বই পড়ো। আমি যদি ভুল বলে থাকি আমাকে তোমরা কোনো কিছু বলো না। আমি মানুষ, আমার হতে পারে, আমি বই পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ আমাদের একটু বলার লিমিটেশন আছে। তারপর আমার মনে হয় না যে আমি কোনো কথা আমার সঙ্গে তোমাদের আজ পর্যন্ত 4টা যে কমপ্লিট নেচারের যে ক্লাসগুলি নিয়েছি সেখানে বলেছি। এই 4টা ক্লাস নিতে গিয়ে আমার আসলে আমি অনেক স্ট্রেসড হয়েছি, কিন্তু তারপরে আমি অনেক বেশি আমি আনন্দিত যে তোমরা আমাকে সুযোগ দিয়েছো। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তো এই হয়ে গেল অবস্থা। ঠিক আছে, হয়ে গেল। তোমরা কিউরিং ভালোভাবে করলা। কিউরিং করার পর কী করবা? কিউরিং করার পর এরপরে যেটা করবা সেটা হচ্ছে এটাকে রিকভারি প্রসেসিস করতে হবে, তাই না? রিকভারি অফ দ্য প্রসেসিস। তো রিকভারি অফ দ্য প্রসেসিসটা কীভাবে করবা? রিকভারি অফ দ্য প্রসেসিসটা যেটাও করো, ওই যে মানে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাই তো? কারণ এই ইয়ার থেকে এটা বের করে নিয়ে আসতে হবে, মানে ফ্লাস্ক থেকে সেটাকে আলাদা করতে হবে। তা আলাদা করো, করার সময় একটা জিনিস মাথায় রেখো, যে এটাকে ওই যে একদম গরম যে জিনিসটা তুলে পানির মধ্যে, এখানে একটা কথা বলে দিই, একদম গরম গরম জিনিসটা তুলে তুলে একদম ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবা। দিলে তারপরে সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ সরি, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবা। বিষয়টা আসলে কি, এগুলি সময় নিয়ে করাটাই বেটার। সময় নিয়ে আস্তে আস্তে করবা। কিউরিংটা হলে এটা চুলাটা অফ করে রাখো, চুলাটা অফ করে দাও, মানে কিউরিংটা কন্টিনিউটা অফ করে আর কিছুক্ষণ সময় নাও। সময় নিয়ে যখন ঠান্ডা হবে তারপর আস্তে আস্তে কাজটা করো। হ্যাঁ, একদম গরম গরম এখানে মানে খোলার কোনো বিষয় না, খুলতে যেও না। এগুলি কী হয় খুললে সেটাও আমি বলতে পারি, কিন্তু এখন বিশ্বাস করো এগুলি বলতে গেলে আর সময় পাবো না। তারপরে ফিনিশিং অ্যান্ড পলিশিং, এটা নিয়ে আর কী বলবো। ফিনিশিং আর পলিশিং বলার আগে আমি একটা কথা বলে রাখি, ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আমি মনে করি যে তোমরা ইনশাল্লাহ কথাটা মনে রাখবে। ফিনিশিং ম্যাটেরিয়ালস, পলিশিং ম্যাটেরিয়ালস যেগুলি আছে সেগুলি খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, ভালো করে মুখস্থ করে ফেলবা। কারণ ওখান থেকে জিনিসগুলি কিন্তু এখানে অনেক ইমপ্লিমেন্টেশনের বিষয় আছে। তো এমনি কী কী লাগে আমি একটু বলে, ফিনিশিং পলিশিংয়ে দেখো আমি একটু বলে কী কী লাগে। হ্যাঁ, যেটা লাগে সেটা একটু পারলে একটু মাথায় রেখো। ম্যাক্সিলারি ডেন্চার উইথ কাস্ট, এটা তো অলরেডি ওখান থেকে তো পাচ্ছি। প্লাস্টার নাইফ, হ্যামার, স ব্লেড উইথ হ্যান্ডেল, শেল ব্লাস্টার, আরবর ব্যান্ড, ফিশার বার, ডায়মন্ড ডিস্ক। দেখো এখানে কী কী লাগতেছে, ফিশার বার, ডায়মন্ড ডিস্ক, তারপরে বার্ড পার্কার হ্যান্ডেল অ্যান্ড নং 25 ব্লেড, স্যান্ড পেপার উইথ ম্যান্ড্রেল, পিএমএস, তারপর হচ্ছে র্যাগ হুইল মনে পড়ে, র্যাগ হুইল আছে কিন্তু তোমাদের কলেজে। তারপর হচ্ছে প্রোফাইলেক্সিস ক্যাপসুল, যেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, এগুলো আছে। তারপরে হচ্ছে নং 20 ফিনিশিং বার, তারপরে হচ্ছে ব্রাশ অ্যান্ড গ্রিন সোপ। দেখো বিষয়গুলি একটু জানার বিষয় আছে, ঠিক আছে? যেমন আর্মামেন্টারিয়ামে দেখো এই জিনিসগুলি দেখো, আর্মামেন্টের এই জিনিসগুলি দেখো, দেখছো, দেখতে পাচ্ছ? দেখো কত কিছু, এগুলো তো দেখেছো তাই না? মিনিমাম তো তোমরা এগুলো দেখো। তো যাই হোক, সুন্দরভাবে আমি যদি যে বইটা আমি দেখাচ্ছি, দেখো এই যে কী করা হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে যদি একটু দেখো, এই যে দেখো, দেখো, দেখছো কীভাবে, এই যে কীভাবে কাজটা করা হচ্ছে। মানে এই তোমরা তো এটা কাজ করো, মানে ওই কাজগুলিকে এখানে পুরোপুরি উঠিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু করার পরে আলটিমেটলি এই হচ্ছে তোমাদের আউটকাম। এই যে লাস্টে এটা করছো না, এই যে কলেজগুলিতে তো আছে এগুলি, বুঝছো? তারপরে একদম সর্বশেষ হচ্ছে এইটা হচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই। আমি কম্পিটেন্সিয়ালের উপরে আমি এখানে ক্লাসটা শেষ করছি। তারপরে কিছু কোশ্চেন্স কিছু আছে, তোমরা এটা ডিসকাস করে যদি তোমাদের প্রয়োজন মনে করো, তাহলে আমি এই সামনে যে আবার এরকম আমাকে সপ্তাহে 1 দিন 3 দিন 4টা ক্লাস এইভাবে আমার ক্লাস নিব না। আমাকে যদি বলো, পরে যদি সময় সুযোগ থাকে তাহলে আমি একটা ক্লাস আমি সামনের সপ্তাহে বা পরে কখনো যদি হয় আমি নেওয়ার চেষ্টা করব। তখন আর আমি এইভাবে এই কম্পিটেন্সিয়াল এটাতে না গিয়ে এই যে কোশ্চেন কিছু বলতে চাইছিলাম, প্রথমেই বলেছিলাম তোমাদেরকে আগ্রহ দেখানোর জন্য, কিন্তু আমি কী করবো, আমার টাইমে পাচ্ছি না আর আমি টায়ার্ড হয়ে গেছি।
সম্ভব না, তোমাদের কনসেন্ট্রেশন কতটুকু থাকবে রাখতে হবে, কিছু করার নেই, কারণ পরীক্ষা যেহেতু সামনে কনসেন্ট্রেশন রাখতে হবে, যে স্যার এতক্ষণ সময় রাখতে হবে, কিছু করার নেই, পরীক্ষার সামনে। তো তোমরা পরে যদি একটা সুযোগ দাও তাহলে আমি আরও কিছু কোশ্চেন বেসড কিছু আছে, যেমন এইখানে আমি অনেক বলে কথা বলি, ডেঞ্চারটা পানিতে কেন ভিজিয়ে রাখতে হবে, বলেছি বলতে পারিনি। তারপরে এখানে কী কী পরিস্থিতি হতে পারে বলেছি বলতে পারিনি, সুযোগ কোথায়, কীভাবে বলবো, এগুলো তো শুনতে হবে। তারপর ডেঞ্চারটা ভেঙে যেতে পারে, কীভাবে ঠিক করবে বলেছি বলিনি, তাহলে রিপেয়ার রিবেজিং এগুলি নিয়ে কোনো কথা বলতে পেরেছি, কিচ্ছু বলতে পারিনি। এই ডেঞ্চারটা পেশেন্টকে আপনি যে মানে ইনসারশন দিবেন, ইনসারশন দিতে গিয়ে আবার কীভাবে আর্টিকুলেটেড ট্রান্সফার করে আপনি চেক করবেন সেগুলো বলেছি বলতে পারিনি। আমি ম্যান্ডিবুলাম মুভমেন্টস নিয়ে কথা বলতে পেরেছি, নিউ মুভমেন্ট নিয়ে কথা বলতে পেরেছি, দেখেন বলার কোনো সুযোগ আমার হয়নি। এত কথা বলেছি তারপরে কিন্তু আমি ওই কথাগুলো বলতে পারি। তারপরে আবার ক্লাস নিতে গিয়ে কিছু সংলগ্ন কথাবার্তা বলেছি, কিছু ক্লিনিক্যাল বেসড, এবং আপনাদেরকে ইন্সপায়ার করেছি যে আপনারা কীভাবে প্রস্তুতির প্রতি আপনি নিজেদের ইন্টারেস্ট গ্রো করবেন। সো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য বা দেখার জন্য। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো রেজাল্ট করো। তোমরা ডেন্টালে মেনলি যে 5টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টকে শ্রদ্ধার সহিত সাবজেক্টগুলিকে তোমরা নিজেদের যখন ডেন্টাল প্র্যাকটিস করবে তখন তোমরা সাবজেক্টগুলিকে তোমরা ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, আমাদের এই আশা রইল। আমরা ডেন্টিস্ট, আমরা রেজিস্টার্ড ডেন্টিস্ট, সুতরাং আমরা কোনো কিছু পারি না সেটার জন্য কোনো না বলি যে আমি ইমপ্রেশন নিতে পারি না, আমি এটা পাই, এই কথাগুলো যেন আমাদের কখনোই মুখ থেকে না আসে। ন্যূনতম এই বিষয়টা আমাদের সবাই মাথা রাখা উচিত, আমরা সব কিছুর মধ্যে যেন আমাদের দক্ষতা থাকে। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।